অঙ্কনা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এখানে কি ভুল হয়েছে? লেখন এখানে কি ভুল হয়েছে? লিখতি হয়, ওটা লিখন হবে। ঠিক, লিখন হবে। কবিহি লিখন, যেহেতু এখানে কবি পুংলিঙ্গে আছে সেই জন্য লিখন হবে। তারপরে অগ্রজাহা, হ্যাঁ অগ্রজাহা এখানে বহু বচন আছে তাই তো? হ্যাঁ। তাহলে হসন কি করে হবে? হসন তো এক বচনে হয় প্রথমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি ওটা মানে অব্যয়ের মতন সবকটা রূপে একই হবে, বুঝতে পারিনি। না, আগের দিন তো বলে দেওয়া হয়েছিল না যে হ্যাঁ, ধাবত নিম্ন শব্দের বচন। মতো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অব্যয় যদি হতো তাহলে তো বলা হতো না যে ধ্ববত শব্দ বা হ্যাঁ মরুত শব্দের মতো হবে। এগুলি তো বলে দেওয়া হয়েছিল, তার মানে এটা অব্যয় নয়। হ্যাঁ হ্যাঁ। কর্তার বচন লিঙ্গ অনুসারে এটা হচ্ছে পাল্টাবে। হ্যাঁ। আর অনু যে, এটা কি করে হলো? কি অর্থ? অনুজের কাজ, কাজ দেখে সেই জন্য অনুজের। আচ্ছা, তাহলে অনু যে হবে না, কি হবে? অনু যেটা, এটা তো সপ্তমী হয়ে গেল, মানে আধার বা অধিকরণ হয়ে গেল। এর বোঝাতে কি বিভক্তি হয় বলা হয়েছিল? আহ, আচ্ছা, রামে আছে ফলে না। হুম, ওটা। রামের অথবা ফলের বলতে হ্যাঁ, কি বোঝানো হয়? কোন ফলেরটা তো বিভক্তি? ষষ্ঠী। ঠিক, তাহলে কি হবে? অনুজাস্য, তাই না? রাম, রামস্য যেরকম রামস্য, হয়েছিল। হ্যাঁ। ঠিক। তারপরে এটা কি হবে? লেখকঃ কথাম রচনাম, এটা কি? ত্রিণান অস্তি। প্রাণ অস্তি, হ্যাঁ। মানে প্রীতি আছে এরম ভাবে। কিন্তু এখানে রূপটা কি ঠিক হয়েছে? প্রিণান, এটা কি হবে? নিয়ম কি বলা ছিল? বহু বচনের রূপে থেকে তয়ে হসন্ত থেকে বাকিটা বাদ দিতে হবে। তাহলে বহু বচনের রূপ কি আছে? প্রিণন্তি। ত্রিণন্তি। তাহলে ওখানে কি মূর্ধন্যয়ের পরে আকার আছে? না, হবে না। ঠিক, তাহলে এখানে হবে ত্রিণান। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। তারপরে এখানে নরম, এখানে বাদায়াত শব্দের কি অর্থ? যেটা ক্রিয়াপদ দেওয়া ছিল তার কি অর্থ? উম, মানে বলাচ্ছে। না, বাদয়তি মানে কোনো বাদ্য বাজানো। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বাজাতি ওটা থেকে তো বাজায়াতি এসেছে ভেবেছি। না, এটা হচ্ছে বাদয়তি মানে হচ্ছে বাজাচ্ছে। বাজানো। আচ্ছা ঠিক, আচ্ছা। তাহলে সেই অর্থ দেখতে গেলে এখানে ভুল হয়ে গেছে। ভুল হয়েছে। হ্যাঁ। ঠিক। বাকি জলম বিনা বনম না জীবত, ঠিক আছে। জলম প্রবাহত, এটাও ঠিক আছে। তারপরে কি ভুল হয়েছে? শ্রেণবতী, এটাও ঠিক আছে। বিবিধ ভাষা, এটা কি হবে? এখানে কোনো বিভক্তি দিতে হবে তো, কোনো বিভক্তি দেওয়া হয়নি। বিবিধানি ভাসানি এরকম হবে কি স্যার? আপনার মিনিং আছে? কি অর্থ সেটা আগে জানতে হবে, তাই না? কি হ্যাঁ, অর্থে বলতে চাইছি? মানে অনেক রকম ভাষা। আহ, ঠিক, অনেক রকম ভাষা, অনেক রকম ভাষা সে জানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে যেরকম বলতাম সে বেদ পড়ে, হ্যাঁ। তাহলে বেদ পড়ে, সেখানে বেদে কোন বিভক্তি হতো? বেদেতে বেদকে দ্বিতীয়া বিভক্তি। ঠিক সেরকমই এখানেও ভাষাকে জানে, তাই না? সে ভাষাকে জানে, আচ্ছা আচ্ছা। তাহলে তৃতীয়া হবে। বিবিধ ভাষা, আচ্ছা। এর বহু বচন। হ্যাঁ যেহেতু বিবিধ বলছি মানে অনেকগুলির কথা বলছি, হ্যাঁ। সেই জন্য এখানে আমরা বহু বচন করব। আচ্ছা তাহলে ভাষা, ভাষে, ভাষাহা, বহু বচন। যেরকম লতা শব্দ, লতা, লতে, লতাহা, সেই রকমই এখানে কিন্তু
বিসর্গ হবে। ঠিক আছে, বিবিধ ভাষা, হ্যাঁ এটা আমরা একসঙ্গে লিখবো, তাহলে বিবিধ এখানে আর কোনো বিভক্তি দিতে হবে না। বোঝা গেছে? হ্যাঁ। ঠিক। তারপরের লাইনটি তো কিছু বোঝা যাচ্ছে না, এখানে কি বলা হয়েছে পুরোটাই মনে হচ্ছে যেন ভুল হয়ে গেছে। কি অর্থ হবে এটার? এটা মানে গৃহিণী অন্যের চিন্তা করছে এরম ধরনের একটা সেন্টেন্স বানাতে চাইছিলাম। আচ্ছা, তাহলে অন্যে এখানে কিন্তু সপ্তমী হয়ে যাচ্ছে। সপ্তমী কিন্তু হবে না, অন্যের যখন বলছি সেখানে ষষ্ঠী হবে, অন্যস্য। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। তো অন্যস্য চিন্তা কি, এটা কি স্পেলিং কি চিন্তায় আছে? চিন্তায়তি। এখানে চিন্তয়তি হবে, কি নিয়ম ছিল? স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি নিয়ম বলা হয়েছিল? ওই অতি থাকলে সেটা দীর্ঘই হয়ে যায়। আহ, ঠিক, তাহলে চিন্তয়তি এখানে কি আছে? চিন্তয়তি অতি আছে তো, হ্যাঁ। তাহলে বহু বচনে যেতে হবে। তো প্রথম আর এক বচনের তো দীর্ঘি করলে হবে না, বহু বচনের দীর্ঘি করতে হবে। তাহলে বহু বচনের রূপ কি আছে? চিন্তায়ন্তি। ঠিক, তাহলে এখানে হবে চিন্তয়ন্তি। বোঝা গেছে? আচ্ছা। হ্যাঁ। আর ওই প্রিনাতি ঠিক, যেটা ছিল ওটাতে প্রিনাতি হবে নাকি প্রিনান্তি? না, ওটাতে প্রিনান আছে, ঠিক আছে। দুটো। ওটা তো পুংলিঙ্গের ক্ষেত্রে ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য ওখানে তো শুধুমাত্র প্রাতিপদিকের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র তয়ে হসন্ত থাকবে, বাকিটা চলে যাবে। হুম। আর এখানে তাহলে গৃহিণী অন্নম হবে, এখানে দ্বিতীয়া হবে। ঠিক আছে, অন্নকে চিন্তা করছে। আচ্ছা। হুম। আর এখানে যদি সপ্তমী করি, অন্নে, অন্নে চিন্তয়ন্তি, এটা হতে আচ্ছা। পারে, কিন্তু অন্নম এটা করা এটাই মানে ভালো হবে, আচ্ছা। অন্নম। ঠিক, ভালো হয়েছে, আরো একটু ভালো হলে ভালো হতো। ঠিক আছে, এই হ্যাঁ ছোট স্যার। ছোট ভুলগুলি হয়ে গেছে, এগুলি একটু ঠিক করে নিলে ভালো হবে। ঠিক আছে। ধন্যবাদ স্যার। সৌমিলি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। সৌমিলির অনেক ভুল হয়ে গেছে, হ্যাঁ ক্লিবলিঙ্গে স্যার। অনেকগুলি ভুল হয়ে গেছে। এখানে ভুল হয়েছে যেটা লক্ষ্মণম, এখানে বানান কি হবে? না স্যার, ওটা ওই লক্ষ্মণমের লক্ষ্মণম যেটা আছে কয় মূর্ধন্য আর মটা ওটা একসাথে বসবে। ঠিক ঠিক, ক মূর্ধস্ব যেটা শেষে দাগ রয়েছে, ওই দাগের সাথেই ময়ের প্রথম অংশটা যোগ হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে না কিছু। হুম, এইগুলি সব ঠিক আছে পুংলিঙ্গে যেগুলি রয়েছে, আর এখানে ক্লিবলিঙ্গে হচ্ছে বেশি ভুল হয়ে গেছে। চৌড়েন বস্ত্রম চৌরায়ত, এখানে কি ভুল হয়েছে বোঝা যাচ্ছে? স্যার, এখানে কি ওই নপুংসক লিঙ্গ যেটা আছে ওইটা কি মানে কর্তায় করলে হতো? ঠিক, প্রথমেই তো বলা হয়েছিল যে সত্যি প্রত্যয় করতে গেলে আমাদের সবসময় কর্তাকেই ফলো করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। সবসময় কর্তার বিশেষণ হবে, সত্যি প্রত্যয় মানে কোনো কর্তার বিশেষণ হবে, সেই কর্তা আবার অন্য বাক্যের কর্ম হতে পারে, কিন্তু সেটা হচ্ছে একটা বাক্যের কর্তারই বিশেষণ হয়।
যেরকম এখানে যে চোরায়াত, চোরায়াত বলতে যে চুরি করে তার কথা বলা হচ্ছে। তাহলে এখানে বস্ত্রের বিশেষণ কিন্তু হবে না, বস্ত্র কিন্তু চুরি করছে না, বস্ত্রকে চুরি করছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানে কোনো ক্লিবলিঙ্গ কর্তার কথা ভাবতে হবে। ক্লিবলিঙ্গ কর্তা কি হতে পারে? যেরকম ফলম, ফলম এটা হচ্ছে কর্তা হতে পারে, অথবা বস্ত্রম এটাও কর্তা হতে পারে, কিন্তু বাক্যে সেরকম ভাবে প্রথমাতে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? বস্ত্রম, চৌরায়ত, বস্ত্রম। চৌরায়ত এখানে হবে না, কারণ বস্ত্র তো চুরি করতে পারে না, তাই না? ফল যেরকম পড়তে পারে, সেই জন্য ফল নপুংসক লিঙ্গ হলেও গাছ থেকে যখন ফল পড়ে, সেই পড়া ক্রিয়াটার কর্তা কিন্তু ফলই হয়, যেহেতু ফলটি নিজেই পড়ছে। কিন্তু এখানে চুরি করা, চুরি করা এটা কিন্তু চোর করে, তাই না? বস্ত্র কিন্তু চুরি করে না। হ্যাঁ তাহলে স্যার, এখানে বুঝতে পেরেছি। এখানে বলতে হবে কোনো ক্লিবলিঙ্গ আহ, কর্তার কথা, যে চুরি করে। তাহলে কি হতে পারে? উম, মিত্রম। আহ, ঠিক, মিত্রম মিত্রম হতে পারে, মিত্রম হতে পারে। মিত্রম পুস্তকম চড়ায়ত, বা মিত্রম ঠিক, কি বলে? মিত্রম পুস্তকম চোরায়াত, ঠিক এটা হবে। আচ্ছা স্যার, বিদ্যাতে বা ধরুন অস্তি, মানে যেগুলো পুংলিঙ্গে ব্যবহার করা হয়েছিল ধাতুর পর, ওইগুলো কি নপুংসক লিঙ্গে ব্যবহার করা যেতে পারে? মানে আমি হ্যাঁ, একই ব্যবহার রকম ভাবে করেছিলাম। ব্যবহার হবে। ঠিক, আচ্ছা। ক্রিয়াপদের সঙ্গে তো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ইত্যাদির তো কোনো যোগ নেই, তাই না? তিনটি লিঙ্গেই ক্রিয়াপদ তো পরিবর্তন হয় না, লিঙ্গ অনুসারে ক্রিয়াপদ তো পরিবর্তন হয় না। ক্রিয়াপদের বচন আছে এবং পুরুষ আছে, ক্রিয়াপদের তো কোনো লিঙ্গ হয় না, সেজন্য লিঙ্গ ভেদ হলে ক্রিয়াপদ যে পাল্টে যাবে এরকম নয়, ক্রিয়াপদ একই থাকে। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে এগুলি ভাবতে হবে। তাহলে এখানে কি হতে পারে? তারপরেরটি কি হবে? তাড়ায়াত, এটা কি হবে? তাড়ায়াত, সত্যম তাড়ায়াত। স্যার, এইগুলো না হলে আমি আরেকবার করে আপনাকে পাঠাবো। ঠিক 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 আছে, ভেবে চিন্তে তাহলে করতে হবে আরেকবার, ঠিক আছে? আচ্ছা স্যার। তারপরের গুলিও ঠিক আছে। স্ত্রীলিঙ্গে ঠিক আছে, স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গগুলি ঠিক আছে, ক্লিবলিঙ্গে একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে। স্যার, একটা কোশ্চেন ছিল। হুম স্যার, সত্যি প্রত্যয়যুক্ত শব্দে ওই দ্বিবচন বা বহুবচন যখন কর্তা থাকবে তখনের ক্ষেত্রে মানে কিভাবে ওই সত্যি প্রত্যয়যুক্ত পদগুলোকে বসাবো? যেই শব্দের মতো চলবে বলা হয়েছে, যেরকম ধাবত শব্দের মতো যাবে, তাহলে ধাবত এই শব্দরূপ দেওয়া হয়েছে তো, তাহলে সেই হ্যাঁ স্যার। অনুসারেই বসাতে হবে। যেরকম পঠন এটা আছে এক এক বচনে, তাহলে পঠন্তৌ এটা হচ্ছে দুই বচনে, ঠিক আছে? তখন কিন্তু কর্তাকেও দুই বচন করতে হবে। রামৌ আচ্ছা। এরকম বলতে হবে, রামৌ পঠন্তৌ ভবন ভবতঃ, ঠিক আছে? ক্রিয়াপদও সেখানে দুই বচন হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তার মানে স্যার বহুবচনে পঠতঃ হবে। না, ওটা দুই বচনে, পঠতি পঠতঃ পঠন্তি, তাই না? সত্যি প্রত্যয়যুক্ত শব্দ। পঠন্তৌ, হ্যাঁ পঠন্তৌ এটা হচ্ছে দুই বচনে। আর সত্রিয়ান্ত রূপ কি আছে বহু বচনে? ওখানে ছিল ধাবতে ধাবতঃ। ঠিক ঠিক, সেক্ষেত্রে হচ্ছে পঠতঃ হবে, ঠিক। আচ্ছা স্যার। আর স্যার, এই যে শব্দগুলো তৈরি করলাম, মানে যেরকম হরিহি সংস্কৃতম পঠন অস্তি, তখন পড়ছিলাম যে পঠতি মানে পড়ছে, তাহলে এখানে মানেটা তাহলে কিরম ভাবে করবো? পঠন অস্তি এটার, হ্যাঁ স্যার, মানে এর মানেগুলো কিরম ভাবে হবে? ঠিক, এটা কন্টিনিউয়াস বোঝায়, মানে এখন পড়ছে, পঠনরত, ঠিক আছে? পঠনরত এরকম ভাবে বলতে হবে। আচ্ছা স্যার।
ঠিক আছে। এগুলি কেন হচ্ছে না, যখন আমরা বলি না যে কোনো একজন পড়ছে তাকে আমরা দেখছি, এইরকম যখন ব্যবহার করব তখন হচ্ছে এগুলির প্রয়োগ আরো বেশি আমরা ভালোভাবে বুঝতে পারবো। সেটা আমরা আজকে কিছুটা দেখবো। ঠিক আছে, তার আগে আর একটি দীপান্বিত খাতাটি দেখি। দীপান্বিতা ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আগেরগুলি আপনার ঠিকই হয়েছে। এখানে এটা কি বলতে চেয়েছেন? শিশুকু চন্দ্রম। মানে আমি বলতে চেয়েছিলাম শিশু চাঁদ দেখে হাসছে, তো ওইটা ওই যে ত্বয়া প্রত্যয় আছে না, ওখানে তো এইভাবেই লেখা হয়, মানে ওরকম একটা করতে চেয়েছিলাম, মানে চাঁদ দেখছে এবং তারপরে হাসছে, সেই জন্য ওই ধৃত্বা করেছিলাম। ঠিক, আপনাদের থোয়া প্রত্যয় পড়ানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো সেখানে রূপ দেওয়া হয়নি। দৃশ ধাতুর কিরকম রূপ হয়? দৃশ ধাতুর ধৃত্বা হয়তো মানে তয় বয় আকার হয় কোথায় ধৃত্বাটা। কিন্তু দৃশ ধাতু, তাই না? তালক বসত একটা আছে, সেটা তো এখানে বাদ চলে গেছে, তাহলে কি করে হবে? তাহলে স্যার এটা এটা হচ্ছে দৃষ্ট্বা, দৃষ্ট্বা হয়ে যায়। আচ্ছা। এই রূপটা হ্যাঁ দৃষ্ট্বা হয়। মূর্ধস্ব ট, তারপরে হচ্ছে ব আকার, দৃষ্ট্বা একসাথে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এটার কি অর্থ করতে চেয়েছেন? জলম জীবত অস্তি। আমি বলতে চাইছিলাম যে জলই জীবন, এরকম একটা বলতে চেয়েছিলাম, সেই জন্য করেছিলাম এটা জলম জীবত অস্তি। কিন্তু এটা তো ক্রিয়ার অর্থ, তাই না? জীবত যেটা আমরা শত্রী প্রত্যয় করছি, সেটা হ্যাঁ হচ্ছে ক্রিয়ার অর্থ। তাহলে জীবন শব্দের অর্থ কিন্তু এখানে আসবে না। জলই জলই জীবন এরকম যদি বলতে চান তাহলে কিন্তু সেখানে সেই অর্থটি এখানে আসবে না, কারণ এখানে আমরা ক্রিয়ার অর্থকেই বোঝাচ্ছি। আচ্ছা তাহলে এটা হবে না, এটা ভুল হয়ে যাচ্ছে। স্যার জলই আপনি জীবন ওটা এটাকে সংস্কৃতে কি মানে কিভাবে বলতে হবে? জলমেব জীবনম, সেখানে হচ্ছে আপনার যেটা ভাববাচক যেটা বলেছিলাম, ভাববাচক হ্যাঁ পদ, হ্যাঁ সেটা ব্যবহার করতে হবে আপনাকে। জলমেব জীবনম। আচ্ছা। এইটা স্যার ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি ক্রিনাতি হবে, যেহেতু ওটা আতি ঠিক হয়ে গেছে, আতি নেই, এটা বুঝতে ঠিক পেরেছি। ঠিক ঠিক, এটাতে অতি নেই, সেই জন্য দন্ত ন এখানে থাকবে না। হ্যাঁ যেখানে অতি আছে সেখানে দন্ত ন থাকবে, যেখানে অতি নেই সেখানে দন্ত ন থাকবে না। আর স্যার পরেরটা তো একই রকমই ভুল হয়েছে, জানাতি হবে। ঠিক, ওখানে আপনার আকারটিও আপনি দেননি, তাই না? জানন্তি এরকম তো রূপটা হয়, তাহলে এখানে বর্গীর জয়ের পরে আকার হবে একটা, হ্যাঁ জানতি। জানাতি ঠিক হবে। ঠিক। তো এখানে আর একটা ভুল যেটা রয়েছে, অনেকানি ব্যঞ্জনানি পাকম। এখানে দেখুন, অনেক ব্যঞ্জনের রান্না তিনি জানেন, তাই তো? হ্যাঁ তাহলে এখানে ষষ্ঠী করতে হবে। অনেকানি ব্যঞ্জনানি যেটা আপনি করেছেন সেটা ষষ্ঠী করতে হবে।
ঠিক আছে, অথবা পাক ও শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে অনেকানি ব্যঞ্জনানি এটা দ্বিতীয়াতে আছে ধরে, তাহলে বাক্য ঠিক হতে পারে। পাকম শব্দটা এখান থেকে বাদ দিতে হবে, কারণ পাক ও শব্দটা হচ্ছে আপনার যেরকম আমরা পড়েছিলাম না যে ভাববাচক পদ ব্যবহার করলে তার সাথে হচ্ছে কর্ম অথবা কর্তার হচ্ছে ষষ্ঠী করতে হয়। তো হ্যাঁ এখানে পাক ও শব্দটাও হচ্ছে সেরকম ভাববাচক, সেই জন্য এখানে আপনাকে কিন্তু অনেকানি ব্যঞ্জনানি এটাকে ষষ্ঠী করতে হবে। মানে ওটা হবে অনেকস্য ব্যঞ্জন এরকম ভাবে করতে হবে। হ্যাঁ, বহুবচন হবে, বহুবচনে হচ্ছে অনেকেষাম এরকম রূপ হয়, অনেকেষাম ব্যঞ্জনানাম। আচ্ছা অনেকের কথা বলছেন তো সেই জন্য বহু বচনে হবে অনেকেষাম ব্যঞ্জনানাম। আচ্ছা, অথবা পাকমটা থাকবে না, অনেকানি ব্যঞ্জনানি জানাতি अस्ति। ঠিক ঠিক ঠিক, তাহলে সেক্ষেত্রে আপনার অনেকানি ব্যঞ্জনানি এটাকে দ্বিতীয়া ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক, তো আমরা তাহলে আগের দিন সত্রী প্রত্যয় পড়েছিলাম। সত্রী প্রত্যয়ে কারোর কোনো প্রশ্ন আছে এখনো পর্যন্ত? আমরা সত্রী প্রত্যয়ই আরেকবার কিছুটা আলোচনা করব, তারপরে আমরা সানস প্রত্যয় যেটা বাকি আছে সেটা আমরা পড়ব। তো কিছু প্রশ্ন কি আছে কারোর? তাহলে সকলে 1 মিনিট হোল্ড করুন, আমি 1 মিনিট পরে শুরু করছি। দেখুন, আপনারা আগের দিন যেটা পড়েছিলেন সেটা আমি একবার রিভিশন করে দিচ্ছি, তারপরে আমরা আবার নতুন বিষয়ে যাব। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক, তো কি পড়েছিলাম বলুন, কে বলবেন? আমরা কি কি নিয়ম পড়েছিলাম সত্যি প্রত্যয়ের জন্য?
স্যার বলবো? সৌমিলি, বলুন। প্রথমে হচ্ছে যে পরস্ময়ী ধাতুর সাথে সত্যি প্রত্যয় যুক্ত হয়, আর ওই বাক্যে কর্তাকে অনুসরণ করেই ওই সত্যি প্রত্যয়ান্ত যুক্ত ধাতু বসে কর্তার লিঙ্গ, বচন, বিভক্তি অনুসারে। আর দ্বিতীয়ত তাই জন্যই সত্যি প্রত্যয়ান্ত শব্দ তৈরি করতে গেলে কর্তার লিঙ্গকে আগে দেখতে হয়। আর এখানে পুংলিঙ্গ বা নপুংসক লিঙ্গে আর ওই বহু বচনের রূপটা আগে দেখে ওখানের পঠন্তি যে যদি থাকে তাহলে ইকার আর দন্তেন্যটা বাদ দিয়ে তটা রাখতে হবে, যেরকম হবে পঠত। আর ওই পঠতের একবচন যখন করব, যখন রামাহা থাকবে একবচনে, তখন পুংলিঙ্গের ক্ষেত্রে পঠন হবে, যেহেতু ধাবত শব্দের মতো আমরা ব্যবহার করে থাকি। আর নপুংসক লিঙ্গেও ঠিক সেভাবেই বসবে। ধাতুর পরে তার সাথে সাথে কিছু কিছু ধাতু বসবে, যেরকম সত্যি প্রত্যয়ান্ত যুক্ত ধাতুর পর বিদ্যাতে, তারপর অস্তি, ভবতি, বর্ততে, এগুলো। তারপর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দেখানো হয়েছিল যে আহ অতিযুক্ত ধাতু শব্দ সত্যি প্রত্যয়ান্তের সাথে হবে, যে ওটার সাথে দন্তেন্য তয়ে হর্ষই যেখানে ছিল, যেরকম যদি বলি চিন্তায়াতি, চিন্তায়াতাহ, চিন্তায়ান্তি, হর্ষইকার যেখানে ছিল ওটা অতিযুক্ত সত্যি প্রত্যয়ান্ত শব্দে হয়ে যাবে দীর্ঘইকার হয়ে যাবে চিন্তায়ান্তি। আর অতি যদি না থাকে, যদি ধরি উদাহরণ দিয়ে ক্রিনাতি, তাহলে ওটার ক্রিনান্তি যেটা ছিল ওটা দীর্ঘইকার থাকবে, দীর্ঘইকার হবে, আর তার সাথে দন্তন্যটা বাদ দিয়ে ক্রিনাতি হবে। ঠিক ঠিক, দন্তন্য থাকবে না। ঠিক, অতি যদি না থাকে তাহলে দন্তন্য থাকবে না, শুধু দীর্ঘী হয়ে যাবে। আর যদি অতি থাকে তাহলে দন্তন্য থাকবে, শুধু দীর্ঘী হয়ে যাবে। ঠিক, দীর্ঘী দুই জায়গাতেই হচ্ছে। যদি অতি থাকে তাহলে দন্তন্যটাও থাকবে, আর যদি অতি না থাকে তাহলে দন্তন্যটাও থাকবে না। দীর্ঘী দু জায়গাতেই হচ্ছে। তাহলে এক জায়গাতেই রূপ হবে, যেরকম পঠন্তি এখানে হচ্ছে দীর্ঘী হয়ে যাচ্ছে, দন্তন্য থাকছে, যেহেতু এখানে পঠতি, এখানে হচ্ছে অতি ছিল। সেই রকমই অন্য একটা হচ্ছে ক্রীণাতি, এখানে আতি আছে, অতি নেই, আতি আছে, ক্রীণাতি। তাহলে এখানে বহু বচনের রূপ হচ্ছে ক্রীণন্তি। তাহলে ক্রীণন্তি, এখানে দন্তন্যটাও বাদ চলে যাবে, হয়ে যাবে ক্রীণতি। ঠিক আছে, তাহলে বাকি নিয়মগুলিও বোঝা গেছে। এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। আর পুংলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে যে বহু বচনের রূপটা নিতে হবে। বহু বচনের রূপ যেরকম পঠন্তি আছে, সেখানে তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে পঠত, এটা হচ্ছে প্রাতিপদিক হয়ে গেল। এবার এখান থেকে আমরা পুংলিঙ্গের রূপ পাবো ধাবত শব্দের মতো ব্যবহার করে, আর ক্লিবলিঙ্গের রূপ পাবো জগৎ শব্দ রূপকে ব্যবহার করে। ঠিক আছে, আর যেগুলি আমাদের অন্য কিছু তৃতীয় গণের ধাতু বলেছিলাম, সেগুলি হচ্ছে রূপ মরুপ শব্দের মতো হবে। এটা হচ্ছিল নিয়ম। কারো কোনো এখানে সংশয় নেই, তাই তো? আগের দিন ভালো করে সব বোঝা গেছে। এবার হচ্ছে এইটারই প্রয়োগ আমরা প্রথমাতে করেছি শুধুমাত্র, এটার প্রয়োগ অন্যান্য বিভক্তিতেও করা সম্ভব, সেটা আমরা আজকে কিছুটা দেখব, এবং তারপরে আমরা সানস প্রত্যয় করব। ভয়ের কিছু কারণ নেই, একই বিষয়ে আমরা 2 দিন করে অভ্যাস করছি। আগের দিন আমি পড়িয়েছিলাম, আজকে আমি আবার রিভিশন করিয়ে দিলাম। কোনো প্রশ্ন থাকলে আপনারা যখন খুশি জিজ্ঞাসা করতে পারবেন। সেই জন্য অনেক কঠিন লাগছে বলে ক্লাস বাদ দিয়ে দেওয়া, ওরকম করবেন না কেউ। আজকে অনেকে জয়েন হননি কেন জানি না, তবে ওইরকম যদি হয় তাহলে খুব খারাপ বিষয় হবে, যে বিষয় বুঝতে পারছেন না বলে ক্লাসই করবেন না, এটা কিন্তু খুব খারাপ। আপনারা শিখতে এসছেন, চেষ্টা করুন, একদিনে না হলে পরের দিন আবার জিজ্ঞাসা করুন, আমি আবার বলে দেব। আর 2 মাস তো হয়েই গেছে, আর 2 মাস বাকি আছে, আপনারা একটু ভালো করে করে নিন, চেষ্টা করুন।
দেখুন আমরা যেটা পড়ছিলাম যে সত্রী প্রত্যয় হচ্ছে অন্যান্য বিভক্তিতে করা সম্ভব। তাহলে অন্য বিভক্তিতে যদি করি তাহলে রূপগুলিও অন্য বিভক্তির মতো করতে হবে, তাই তো? তাহলে অন্য বিভক্তির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ধাবত শব্দ যদি হয়, মানে যদি পুংলিঙ্গ শব্দ যদি হয়, তাহলে হচ্ছে এই বিভক্তিগুলিতে কেমন রূপ হবে দেখুন, ধাবন্তম হবে, তাই না? দ্বিতীয়াতে হলে ধাবন্তম, ধাবন্তৌ, ধাবতঃ বহুবচন। তাহলে এইটা দিয়ে আপনাদেরকে এখন বাক্য রচনা করতে হবে, মানে দ্বিতীয়া দিয়ে। তাহলে দ্বিতীয়ার প্রয়োগ কখন হয় কে বলবেন? দ্বিতীয়ার প্রয়োগ কখন হয়? কর্ম যখন বাক্যে থাকে তখন। ঠিক, কর্মের ব্যবহার, কর্মে হচ্ছে দ্বিতীয়া হয়। তাহলে কর্ম কাকে বলে? কর্ম না জানলে তো হবে না। কর্তা ক্রিয়ার মাধ্যমে যেটা সম্পন্ন করছে। ঠিক, কর্তা ক্রিয়ার দ্বারা যেটা সম্পন্ন করছে বা যাকে চাইছে, যাকে প্রয়োজন, কর্তার ক্রিয়া সম্পন্ন করতে যেটিকে প্রয়োজন, সেটা হচ্ছে কর্ম। যেরকম খাচ্ছে যদি বলি, তাহলে কিছু একটা খাবারের প্রয়োজন, খাবার দ্রব্যের প্রয়োজন, তাই না? খাচ্ছে বললে কিছু একটা খাওয়া দ্রব্যের প্রয়োজন। সেই রকমই যদি বলি যে পড়ছে, তাহলেও কিছু একটা পড়ার যে বস্তু সেটার প্রয়োজন। বই পড়ছে, বইয়ের নাম হতে পারে, সেই রকম। তাহলে সেই রকম জায়গাগুলিতে আমরা হচ্ছে সত্রী প্রত্যয় ব্যবহার করব। কিভাবে আমি একটা বলছি, যেরকম ধরুন আমি কি বলবো, পাঠরত বালককে দেখছি, আমি পাঠরত বালককে দেখছি। তাহলে পাঠরত, এখানে আমরা সত্রী প্রত্যয় ব্যবহার করব। তাহলে পাঠরত এটা কার বিশেষণ হবে অঙ্কনা দত্ত? পাঠরত তো কোনো ব্যক্তির, ছাত্রের হবে। ঠিক, আমি যেই বাক্যটি বললাম যে আমি পাঠরত বালককে দেখছি, তাহলে এখানে কার বালক বিশেষণ? হবে। ঠিক, তাহলে বালকের বিশেষণ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে পাঠরত বালককে দেখছি, এখানে আমি পাঠরত অংশটি বাদ দিয়ে দিলাম। তাহলে বাক্যটির সংস্কৃত অনুবাদ কি হবে? দীপান্বিতা ম্যাম বলুন। দীপান্বিতা ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমি পাঠরত বালককে দেখছি, এটা হবে অহম। এখান থেকে আমি পাঠরত অংশটা বাদ দিচ্ছি, তাহলে অনুবাদ কি হবে? অহম বালকম পশ্যামি। ঠিক, অহম বালকম পশ্যামি। ঠিক, ঠিক আছে। এবার সৌমিলি, হ্যাঁ স্যার। পাঠরত অংশটাকে যদি আমি জুড়ে দিই তাহলে কি হবে অনুবাদ? পাঠরত পাঠরতম পাঠরতম বালকম পশ্যামি। না, পাঠরত এই অংশে হচ্ছে সত্রী প্রত্যয় যোগ করে বলতে হবে। ও তাহলে অহম পাঠরত পাঠরতন। না, পাঠরত, রত অর্থটা হচ্ছে কন্টিনিউয়াস অর্থে, রত বলে আর কিছু শব্দ বসাতে হবে না। পাঠরত মানে কি, সে পড়ছে, তাই তো? পড়ছে এরকম অবস্থায় বালককে আমি দেখছি, তাহলে আচ্ছা। পর ধাতুর সাথে সত্রী প্রত্যয় যোগ করতে হবে। অহম পঠন বালকম পশ্যামি। তাহলে এখানে যে সত্রী প্রত্যয় যোগ করি, তাহলে এটা কার বিশেষণ হবে? বালকের। তাহলে বালকম এখানে কোন বিভক্তি হয়েছে? ও আচ্ছা, পঠনম অহম পঠনম বালকম পশ্যামি। পঠনম হবে না। শ্রোত্রী প্রত্যয়ের ধাবন শব্দের দ্বিতীয়ার এক বচনের কি রূপ হয়?
স্যার মনে পড়ছে না। অঙ্কনা দত্ত, পঠন্তম মানে ধাবন্তম। ঠিক ঠিক ঠিক, পঠন্তম। তাহলে এখানে হবে অহম পঠন্তম বালকম পশ্যামি। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু কর্তার বিশেষণ হচ্ছে দেখারূপ যে আহ, ক্রিয়া, সেটার কর্তা হচ্ছে আমি, কিন্তু পড়ারূপ যে ক্রিয়া তার কর্তা হচ্ছে বালক। ঠিক আছে, সেই জন্য বালককে দেখে হচ্ছে পঠন্তম হয়েছে এখানে, কিন্তু অহম, এখানে কিন্তু অহম শব্দকে দেখে কিন্তু এখানে পঠন হবে না, কারণ দেখা ক্রিয়া আলাদা আর এখানে পড়া ক্রিয়া আলাদা। তো যেখানে সত্যি প্রত্যয় করছি, মানে পঠ ধাতুতে করছি সত্যি প্রত্যয়, তাহলে সেই ক্রিয়ার যে কর্তা তাকে অনুসরণ করে হচ্ছে আমাদের সত্যি প্রত্যয়ের প্রত্যয়ান্ত যে শব্দ তার বচন লিঙ্গ ইত্যাদি হবে। আমি উদাহরণটি লিখছি, দেখুন সকলে। তাহলে কি ছিল বাক্যটি, বলুন একজন। আমি পাঠরত বালককে দেখছি। ঠিক, অনুবাদ। অহম পঠন্তম বালকম পশ্যামি। হুম, অহম পঠন্তম বালকম পশ্যামি। তাহলে এখানে কি হচ্ছে, এই যে পশ্যামি মানে দেখছি, তাহলে এখানে আমি দেখছি, তাহলে দেখা ক্রিয়ার কর্তা হচ্ছে আমি, কিন্তু এই যে বালক আছে, বালক যেটা এখানে মূল একটা বাক্য, সেই মূল বাক্যের হচ্ছে কর্ম হচ্ছে বালক। ঠিক আছে, এটা হচ্ছে মূল বাক্য, মূল বাক্যের ক্রিয়া হচ্ছে পশ্যামি, এটা মূল বাক্যের কর্তা হচ্ছে অহম, আমি, আর মূল বাক্যের কর্ম হচ্ছে বালক, তার বিশেষণ হচ্ছে পঠন্তম। ঠিক আছে, কর্মের বিশেষণ হচ্ছে এখানে পঠন্তম। কিন্তু এখানে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা দুটি ক্রিয়া পাবো। একটি হচ্ছে পঠন, পড়ছে, বালকটি পড়ছে, আর একটি হচ্ছে আমি দেখছি। তাহলে আমি দেখছি কাকে, না পাঠরত বালককে। তাহলে এখানে বালক যে পড়ছে তাহলে একটা ক্রিয়া হচ্ছে, আর আমি দেখছি এটা আরেকটা ক্রিয়া হচ্ছে। তাহলে বালকের যে পড়া ক্রিয়া, সেখানে আমরা সত্যি প্রত্যয় করছি, সেই জন্য এখানে বালক কর্তাকে অনুসরণ করেই এখানে দ্বিতীয়া হবে। যদিও মূল বাক্যে বালক হচ্ছে কর্ম, কিন্তু বালক পড়ছে এই অংশে হচ্ছে বালক কর্তা। বোঝা গেছে কি বলতে চেয়েছি দীপান্বিতা ম্যাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক, কঙ্কনা দত্ত। হ্যাঁ স্যার। সঞ্জয় বাবু, আগের দিনের ক্লাস বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক, চেষ্টা করতে থাকুন, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, ভয়ের কিছু কারণ নেই, একটু একটু করে হলেও শিখবেন। ঠিক, তাহলে কোনো প্রশ্ন আছে এখানে জিজ্ঞাসা এই অংশে? দ্বিতীয়া কিভাবে করব আমরা বুঝতে পেরেছি। এরকম উদাহরণ বলুন, কে বলবেন উদাহরণ, অন্য উদাহরণ বলুন, এটা বাদ দিয়ে উদাহরণ কি হতে পারে যেখানে আমরা কর্মের বিশেষণ করতে পারবো, সত্রিয়ান্ত পদকে কর্মের বিশেষণ করতে পারবো। আমি যাকে দেখছি সে এখানে পড়ছে, বালকটি পড়ছিল তাকে আমি দেখছি, তাহলে এখানে হয়ে গেল পাঠরত, মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে যে এখনো সে পড়ছে, তাকে আমি দেখছি। তো এইরকমই আর কি উদাহরণ হতে পারে, অন্য কিছু হতে পারে, শোনা দিয়ে হতে পারে, শুনছে, অথবা যাচ্ছে, খেলছে, লিখছে, এইরকম বালককে আমরা দেখছি। এরকম উদাহরণ বলুন, আপনারা চেষ্টা করুন। কে বলবেন?
দীপান্বিতা ম্যাম বলুন। সে গীতরত বালিকাকে দেখছে বা শুনছে, এরকম স্যার হতে পারে। ঠিক, তাহলে গীতরতা বালিকাকে লতা, হ্যাঁ। গীতারতা বালিকাকে দেখছে। ঠিক, এখানে বালিকাকে যেহেতু বলছেন সেই জন্য এখানে দেখছে বলাটাই ঠিক হবে। তাহলে বালিকাকে দেখছে বা ডাকছে বলতে পারেন। ঠিক আছে, দেখছে সেটাই করছি এখন ছোট সহজের জন্য। তাহলে গীতরতা এটার সত্রিয়ান্ত রূপ কি হবে বলুন সৌমিলি, কি হবে? স্যার গীতারতা গীতান্তম। কিরকম রূপ কিরকম হয়? গৃ ধাতু প্রথম থেকে পুরুষের আসছে। সে গান করছে, এটার অনুবাদ কি হবে? সহ গায়তি, সহ গানম গায়তি। ঠিক, তাহলে গায়তি, তাহলে গায়তি এখানে আমরা যদি সত্যি প্রত্যয় যোগ করি তাহলে নিয়ম অনুসারে কি হবে স্ত্রীলিঙ্গে? ও গায়তি, তাহলে গায়ন, গায়ন্তি, দন্তন্য তাই ঠিক দীর্ঘি। ঠিক ঠিক, গায়ন্তি এটা হয়ে গেল প্রথমার রূপ। তাহলে আমরা এখানে বলেছি দ্বিতীয়া করতে হবে, তাহলে কি হবে? স্যার দ্বিতীয় করতে হবে বলতে ওই দ্বিতীয়া বিভক্তিতে কি হবে? গায়ন্তি এটা তো প্রথমাতে হলো, তাহলে এটার দ্বিতীয়াতে রূপ কেমন হবে? অঙ্কনা দত্ত, কি হবে দ্বিতীয়াতে রূপ? গায়ন্তিম। ঠিক, বলা হয়েছিল কি যে স্ত্রীলিঙ্গে হচ্ছে নদী শব্দের মতো হবে, সত্রিয়ান্ত রূপ স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হবে। তাহলে গায়ন্তী এটা যদি প্রথমা হয় তাহলে দ্বিতীয়াতে হবে গায়ন্তীম। বোঝা গেছে? তাহলে এখানে পুরো বাক্যটি কি হবে দীপান্বিতা ম্যাম বলুন। সহ গায়ন্তীম বালিকাম পশ্যতি। ঠিক ঠিক, একদম সঠিক। সাহা গায়ন্তীম বালিকাম পশ্যতি। ঠিক, এরপরে কে বলবেন উদাহরণ? স্যার এটা কি হবে? সহ চলন্তম যানবাহনম পশ্যতি। পশ্যয়তি নয়, পশ্যতি, শুধু পশ্যতি। যখন ঠিক, পশ্যতি। তাহলে পুরো বাক্যটি আর একবার বলুন, কি বললেন? সহ চলন্তম যানবাহনম পশ্যতি। ঠিক, যানও নয়, উচ্চারণ কি হবে? ইয়ান, ইয়ান বাহনম। কিন্তু ইয়ান বাহনম এটা হচ্ছে ক্রিবলিঙ্গ শব্দ। তাহলে ক্রিবলিঙ্গ শব্দ হলে কি হবে? কোন শব্দ রূপের মতো হবে সত্যি প্রত্যয়? মরুদ শব্দের মতো। জগৎ। জগৎ শব্দের মতো হবে বলা হয়েছিল, তাই তো? জগৎ শব্দরূপটা আপনাদের দেওয়া হয়নি। আপনারা জানেন কি জগৎ শব্দরূপ কেমন চলে? জগৎ শব্দরূপ অনেকটা ধাবতের মতনই দেখছিলাম, শুধু ওই যেরকম অনেকটা ধাবতের রাম আর মতোই হবে। ফলের ঠিক মতো যেরকম, অনেকটা ওরকম। ঠিক ঠিক, এখানে জগৎ শব্দরূপ দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। স্ক্রিনে দেখা। তাহলে এখানে দ্বিতীয়াতে রূপ কি আছে? জগৎ, হ্যাঁ জগৎ আছে। ঠিক, জগৎ অথবা জগৎ। তাহলে বাক্যটি কি হবে? সহ চলত যানবাহনম পশ্যতি। ঠিক, সহ চলত, চলত যানবাহনম পশ্যতি। ঠিক, বাক্যটি লিখছি আমি।
তারপরে আবার নতুন ভাবুন আপনারা। সাহা চলত, দ করে দিচ্ছি, চলত ইয়ানা বাহনম পশ্যতি। ঠিক, তারপরে কে বলবেন? অঙ্কনা বলুন। স্যার একটু ভেবে নি, আমি যেটা ভেবেছিলাম সেটা বলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবতে থাকুন। সঞ্জয় বাবু বলবেন। হ্যাঁ স্যার। বলুন, একটা উদাহরণ বলুন। স্যার একটু ভাবতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ভাবুন। কিরা বলবেন? আচ্ছা, তাহলে আমি তৃতীয়াতে চলে যাচ্ছি। তৃতীয়াতে আমরা তৃতীয়া কখন ব্যবহার করি সেটাকে বলবেন। তৃতীয়া আমরা কখন ব্যবহার করি, কে বলবেন? দ্বারা বা সহযুক্ত শব্দে। ঠিক, দ্বারা অথবা সহ শব্দ যুক্ত থাকলে সেখানে আমরা তৃতীয়া বিভক্তি ব্যবহার করি। ঠিক, দ্বারা বোঝালে, আমার দ্বারা অথবা তার দ্বারা অথবা কোনো কিছুর দ্বারা। ঠিক, আমরা বলেছিলাম সাধকতমম করণম, করণে তৃতীয়া হয়। করণ বলতে যেটা উপকরণ, ক্রিয়া সম্পন্ন করতে যেটা উপকার করে সেটা হচ্ছে উপকরণ। উপকরণে হচ্ছে তৃতীয়া হয়, সেটাকেই সাধক বলা হয়, সাধকতম বলা হয়। সাধকতম মানে হচ্ছে যেটা উপকরণ, উপকার করে ক্রিয়া সম্পন্ন করতে। যেরকম গাছ কাটতে গেলে আমাদের পরশু মানে কুঠার লাগে, তাই না? গাছ কাটতে গেলে আমাদের কুঠারের প্রয়োজন হয়। সেরকমই আমরা যানবাহন করেও কোথাও যাই, কোথাও যেতে হলে আমাদের যানবাহন লাগে। তো এইগুলি হচ্ছে উপকরণ, যানবাহন অথবা কুঠার অথবা বাণ। কোনো কাউকে মারতে হলে আমাদের বাণের প্রয়োজন হয়, সেই রকমই লিখতে হলে আমাদের লেখনী মানে কলমের প্রয়োজন হয়। তাহলে এইগুলি হচ্ছে উপকরণ, যার দ্বারা দিয়ে লেখা হয়, খেলা হয় ইত্যাদি। তো এইখানে আমাদের সত্রিয়ান্ত পদ প্রয়োগ করতে হবে এর বিশেষণ হিসেবে। তৃতীয়া বিভক্তিতে কোনো একটি পদ বলবেন, তার বিশেষণ হিসেবে সত্রিয়ান্ত পদ ব্যবহার করতে হবে। পারবেন? চেষ্টা করবেন। কে পারবেন বলুন। যেমন আমি একটি উদাহরণ দিই আগে, তাহলে আপনাদের ভাবতে সুবিধা হবে। যেমন ধরুন যে তৃতীয়া দিয়ে যে কোনো একটি বাক্য আগে ভাবলেন, যে আমি সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছি, বা শুধুমাত্র যাচ্ছি, বিদ্যালয় বলার দরকার নেই, বেশি বড় করছি না, ছোট করে বলছি। তাহলে আমি সাইকেলে করে যাচ্ছি, তাহলে এটার অনুবাদ করলে হবে অহম দ্বিচক্রিকয়া। যেরকম লতয়া হয় সেরকমই দ্বিচক্রিকয়া তৃতীয়াতে গচ্ছামি। ঠিক আছে, তাহলে দ্বিচক্রিকয়া গচ্ছামি। তাহলে দ্বিচক্রিকা এটার একটা বিশেষণ দিতে হবে, যেটা হবে সত্রি প্রত্যয়ান্ত। তাহলে দ্বিচক্রিকা এটা হচ্ছে এটার বিশেষণ কি হতে পারে? ক্রিয়া। এটার ক্রিয়া কি কি হতে পারে? সাইকেল কি কি করে? চালানো স্যার, চালানো হতে পারে। না, চালানো তো সেটা তো যে চালাচ্ছে সে করছে ক্রিয়াটা। সাইকেল কি করতে পারে? সাইকেল চলতে পারে, তাই না? হ্যাঁ স্যার। সাইকেল চালাতে পারে না, সাইকেল নিজে চলতে পারে।
সাইকেলকে যদি আপনি চালান তাহলে সাইকেল চলতে পারে। তাহলে এখানে আপনারা ওই রকম বিশেষণ দিতে পারেন যে চলত শব্দ যেটা আপনি ব্যবহার করলেন জগৎ শব্দের মতো আগে, সেরকমই এখানেও করতে পারি। কি কেমন রূপটি হবে দেখে নিন এখানে, জগতা, ঠিক আছে, জগতা। তাহলে এখানে হয়ে যাবে চলতা। তাহলে চলতা, সরি এটা তো স্ত্রীলিঙ্গে হচ্ছে, তাহলে স্ত্রীলিঙ্গে কি হবে, কার মতো হবে রূপটি বলুন? নদী। চলতি, নদীর মতো। তাহলে চলন্তি, এটা নদীর মতো রূপ হলে কি হবে? তৃতীয়াতে চলতিয়া। কি হবে? চলন্তিয়া, ঠিক। তৃতীয়াতে হচ্ছে চলন্তিয়া। নদী শব্দ রূপ মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। চলন্তিয়া। তাহলে চলন্তিয়া দ্বিচক্রিকয়া আহম গচ্ছামি, এটা আমরা তৃতীয়া দিয়ে ব্যবহার করতে পারি। অথবা ধরুন যখন একটি বাস যখন যাচ্ছে, বাসটি যখন যাচ্ছে তখনই যদি আমরা চেপে যাই, বাসটি চলমান আছে তখনই আমরা চেপে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও বলতে পারি যে তখন ইয়ানম, ইয়ান শব্দ ক্লিবলিঙ্গে হয়, সেই জন্য সেখানে জগতা যেরকম হয়েছে সেরকম হবে চলতা। চলতা ইয়ানেনা গচ্ছামি, বোঝা গেছে? চলতা ইয়ানেনা গচ্ছামি মানে যেই বাসটি যাচ্ছে সেই রকম বাসে আমরা চেপে যাচ্ছি বা বসে আছি। চলতা ইয়ানেনা, না এখানে গচ্ছামি করতে হবে কারণ আমরা যাচ্ছি, আমাদেরও ক্রিয়া বোঝাতে হবে। তাহলে চলতা ইয়ানেনা গচ্ছামি, যেই বাসটি যাচ্ছে সেই বাসের দ্বারাই আমরা যাচ্ছি। এটার বিশেষ মানে অর্থগতভাবে বিশেষ কিছু হলো না, কিন্তু আমরা প্রয়োগ জানলাম। এটার অর্থগত যদি ব্যবহার করতে চাই তাহলে কি হতে পারে, একটা ভালো উদাহরণ বলুন কেউ ভেবে। তৃতীয়াতে কি হবে বলুন, সৌমিলি, দীপান্বিতা। স্যার সীতা সুন্দর ফুলগুলির দ্বারা হরিকে পুজো করছে, তাহলে এখানে সুন্দরটাকে বিশেষণ। না, সুন্দর এটা তো কোনো ক্রিয়া নয় না। আমরা বলতে পারি যে প্রবাহমান যে বায়ু তার দ্বারা হচ্ছে নৌকো যাচ্ছে, তাই না? বায়ুর সাহায্যে নৌকো চলে, বায়ুর সাহায্যে নৌকো চলে, যেগুলি পাল থাকে সমস্ত নৌকাতে, তো সেইগুলি তো বায়ুর সাহায্যে চলে। তাহলে আমরা বলতে পারি যে প্রবাহমান যে বায়ু তার দ্বারা নৌকাটি চলছে। তাহলে কি হবে এটার অনুবাদ? প্রবহমান বায়ুর দ্বারা নৌকাটি চলছে, এটা কি হবে বলুন? স্যার নৌকাটা কি ওই নৌকা মানে সীতা শব্দরূপের মতো হবে? নৌকা শব্দ লতা শব্দের মতো, সীতা শব্দের মতো। হ্যাঁ ঠিক আছে স্যার। কি হবে তাহলে পুরো বাক্যটি অনুবাদ করলে কি হবে? নৌকা প্রবাহাত নৌকা প্রবাহাত বায়ু বায়ু স্যার উকারান্ত বায়ু, বায়ু শব্দের তৃতীয়াতে কি হবে? বায়ু না, সাধু না, যেরকম হয়েছিল বায়ু না। নৌকা প্রবাহাত বায়ুনা চলতি।
প্রবহন প্রবহাত এখানে তো সত্রিয়ান্ত করতে হবে তো অঙ্কনা। प्रवहता वायुना नौ नौकाटी মানে নৌকা চলতি। ঠিক ঠিক, তাহলে এখানে বায়ু শব্দ পুংলিঙ্গ শব্দ, তাই তো, পুংলিঙ্গ শব্দ, তাহলে ধাবত শব্দের মতো হবে। ধাবত শব্দের তৃতীয়াতের রূপটা দেখতে হবে কেমন চলছে, ধাবতা হয়, সেরকমই এখানেও হচ্ছে, কি হবে, প্রবাহতা। ঠিক আছে, প্রবাহতা অথবা বহতা, যদি উপসর্গ বাদ দিয়ে দিই তাহলে হবে বহতা। তাহলে বহতা অথবা প্রবাহতা বায়ুনা নৌকা চলতি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক, এটিও লিখে রাখি, আপনারা দেখবেন পরে, তাহলে মনে পড়বে। প্রবাহতা বায়ুনা নৌকা চলতি। ঠিক, এরপর যদি আমি চতুর্থী করি তাহলে চতুর্থীতে কি হবে, চতুর্থীর রূপ কি হয়, অথবা আগে একটি বাক্য বলুন যেখানে চতুর্থী আছে, চতুর্থীর প্রয়োগ কখন হয় সেটা আগে বলুন। চতুর্থীর প্রয়োগ কখন হয়? স্যার একটা ছিল ওই রুচ ধাতু শব্দে যোগে, যেরকম রামায়া মধুরম রচতে। ঠিক ঠিক, রাময়া মধুরম রোচতে অথবা রামেণ মধুরম রোচতে, এটা ঠিক আছে। তাহলে এখানে চতুর্থী যেখানে হচ্ছে, দানার্থেও ছিল, দানার্থে ছিল, যাকে দান করা ঠিক হচ্ছে। ঠিক ঠিক, দান অর্থেও ছিল, দান অর্থে যাকে দান করা হচ্ছে সেখানে চতুর্থী বিভক্তি হবে। আরো ছিল তাদর্থে চতুর্থী ছিল, তাই না, ক্রিয়ার্থে চতুর্থী ছিল, ক্রিয়ার্থা ক্রিয়া অথবা তাদর্থে চতুর্থী, অথবা নম শব্দ যোগে চতুর্থী ছিল। তারপরে ওই যে ওখানে ওখানে অনেকগুলি শব্দ দেওয়া ছিল, নমস্বস্তি, স্বাহা, স্বাধা, অলম, বসর ইত্যাদি। তো এই সমস্ত যেখানে যেখানে চতুর্থী বিভক্তি হচ্ছে, তো তাদের বিশেষণ হিসেবে সত্যি প্রত্যয় ব্যবহার করতে হবে, মানে তাদের একটি ক্রিয়াকে বিশেষণ হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কি হতে পারে, আমি শিবকে নমস্কার করছি, তাহলে শিবায় নমঃ, এটা আছে তো, এখানে শিবায় যে বলছি এর আগে আমাকে একটা সত্রিয়ান্ত পদ যোগ করতে হবে, সেটাকেও চতুর্থীতেই ব্যবহার করতে হবে, যেহেতু শিবের বিশেষণ হিসেবে ব্যবহার করছি। তাহলে শিবায় নমঃ এখানে কি হতে পারে, সত্রিয়ান্ত পদ। কি রকম শিবকে নমস্কার করছেন আপনি? ধ্যানরত বা নৃত্যরত শিবকে নমস্কার করছি। ঠিক, তাহলে ধ্যায়তি এরকম রূপ হয়, ধ্যান করা যদি বলেন তাহলে ধ্যায়তি, এটা হচ্ছে প্রথম পুরুষের একবচনের রূপ। তাহলে এটার পুংলিঙ্গে সত্রিয়ান্ত রূপ কেমন হবে বলুন? ধ্যায়াত। ঠিক, ধ্যায়াত মানে এখানে প্রথম আর একবচনে হবে ধ্যায়ন, তাই তো, ধ্যায়ন, ধাবন শব্দের মতো, ধাবত শব্দের মতো, এখানে হবে ধ্যায়ন প্রথমাতে। তাহলে চতুর্থীতে কি হবে, ধাবত শব্দের চতুর্থীর রূপ জানা আছে, মনে করতে পারছেন? ধ্যায়াতে। এখানে দেখলেন ধাবতে দেওয়া আছে, তাহলে ওখানে হবে ধ্যায়তে। তাহলে ধ্যায়তে হলে
পুরো বাক্যটি কি হবে? বলুন, পুরো বাক্যটি কি হবে? ধ্যায়তে শিবায় নমঃ। বুঝতে পারছেন? যিনি ধ্যান করছেন সেই রকম শিবকে নমস্কার। ঠিক আছে, ধ্যানরত শিবকে নমস্কার, এরকম অনুবাদ আমরা করতে পারি। বোঝা যাচ্ছে অঙ্কনা? হ্যাঁ স্যার। সেই অন্য উদাহরণ কি হতে পারে? চতুর্থীর বিশেষণ করে দিলেই হয়ে যাবে, কোন একটি ক্রিয়াকে এনে বিশেষণ করে দিতে হবে। চতুর্থী আর কখন হয়? দান অর্থে হয়। তাহলে দান অর্থে একটি বাক্য ভাবতে হবে প্রথমে, সেখানে যাকে দেওয়া হচ্ছে সেখানে চতুর্থী হয়, তাহলে তার আর একটি বিশেষণ করে দিতে হবে ক্রিয়া অর্থে। কি হতে পারে বাক্য? ভেবে বলুন। সীতা ভিক্ষারত রাবণকে ভিক্ষা দান করছেন। ঠিক। তাহলে ভিক্ষারত বলতে এখানে ইয়াচতি এরকম একটা বলতে পারি, মানে যে চাইছে। ভিক্ষাতি এটাও হয়, তাহলে ভিক্ষাতি এটা না করে, মানে একই রকম ক্রিয়াপদ দুবার হয়ে যাচ্ছে। ভিক্ষাম দদাতি বলতে চাইছেন, তাই তো? ভিক্ষাম দদাতি। তাহলে ওই বাক্যটি আমি আগে লিখি, শত্রী প্রত্যয় ছাড়া আগে লিখছি। তাহলে শত্রী প্রত্যয় ছাড়া কি বলছেন বলুন বাক্যটি? সীতা রাবণম ভিক্ষাম দদাতি। রাবণম তো হবে না, রাবণায় ভিক্ষাম দদাতি। ঠিক, তাহলে রাবণায় হয়েছে। তাহলে রাবণ কেমন এখানে? না ভিক্ষারত, মানে সে ভিক্ষা চাইছে। তাহলে এখানে হয়ে যাবে, কি হবে বলুন, ভেবে বলুন। ভিক্ষাতি এরকমই রূপ হয়, প্রথম পুরুষের এক বচন। তাহলে এটা কি হবে? বলুন। স্যার ভিক্ষায়াতে হবে, ভিক্ষায়াতে। ভিক্ষাতি, তাই না? ভিক্ষাতি, তাহলে এখানে হবে কি হবে? ভিক্ষাতি, এটা যদি আমরা ধাবত শব্দের আগে প্রথমা রূপ বলুন কি হবে? ভিক্ষাত হচ্ছে ভিক্ষান প্রথমার রূপ, পুংলিঙ্গ যেহেতু ভিক্ষান। ভিক্ষান, তাহলে ভিক্ষাতে হয়। ভিক্ষাতে, ঠিক। ভিক্ষান হলে এখানে হয়ে যাবে ভিক্ষাতে। ভিক্ষাতে রাবণায় ভিক্ষাম দদাতি। বোঝা যাচ্ছে কিভাবে আমরা শত্রী প্রত্যয় ব্যবহার করব? তাহলে এখানে চতুর্থী হলে। এবার পঞ্চমী যদি হয়, বলুন পঞ্চমীর প্রয়োগ কখন হয় সেটা আগে বলুন, তারপরে আমরা শত্রুয়ান্ত প্রয়োগ করব। পঞ্চমী কখন হয়? কোথাও থেকে বোঝাতে। ঠিক, থেকে বোঝাতে। তাহলে এরকম একটি বাক্য বলুন পঞ্চমী দিয়ে। সে চলন্ত বাস থেকে নামলো। সে চলন্ত বাস থেকে বা যানবাহন যা বলা হবে। ঠিক, সে চলন্ত বাস থেকে নামলো, ঠিক, বা নামছে। তাহলে চলন্ত বাস থেকে, তাহলে বাসটি হচ্ছে চলন্ত, মানে চলতি, যেটা আমরা চলত শব্দরূপ যেটা নিয়েছিলাম সেরকমই হবে। তাহলে পঞ্চমীতে কি রূপ হয়? তাহলে এখানে আমাকে জগৎ শব্দ দেখতে হবে, ক্লিবলিঙ্গ, যেহেতু ইয়ানম শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ, সেই জন্য আমাকে ক্লিবলিঙ্গের রূপ দেখতে হবে এখানে জগৎ শব্দ। তাহলে এখানে পঞ্চমী হচ্ছে জগতঃ। তাহলে হয়ে যাবে ওটা কি হবে পুরো বাক্য? পুরো বাক্য কি হবে? সহ চলতঃ यानात् নামলো অবরোহত। ঠিক, অবরোহতি।
সে চলমান যান থেকে নামলো বা নামছে। তারপরে আর কেউ বলবেন পঞ্চমী দিয়ে? বলুন, কেউ বলবেন পঞ্চমী দিয়ে? যদি পুংলিঙ্গ হয় তাহলে ধাবত শব্দের মতো, যদি ক্লিবলিঙ্গ হয় তাহলে জগৎ শব্দের মতো, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে নদী শব্দের মতো সত্রিয়ান্ত শব্দের রূপগুলি চলবে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? রাম, লতা এই শব্দের মতো কিন্তু চলবে না। পঞ্চমী দিয়ে কেউ বলবেন আর কোনো বাক্য? পঞ্চমী দিয়ে বাক্য জানলেই সেখানে আপনারা ক্রিয়াপদের সত্রিয়ান্ত করে ব্যবহার করতে পারবেন। যেমন দেখুন, গাছ থেকে ফল পড়ছে, তাহলে গাছ থেকে ফল পড়ছে এটা তো আপনারা অনুবাদ করতে পারবেন। এবার গাছের একটা বিশেষণ দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। গাছের বিশেষণ কি হতে পারে? গাছের বিশেষণ কি হতে পারে যেটা ক্রিয়া হবে? গাছ কি কি করে? গাছ কি কি করে? বলুন, অথবা অন্যান্য ভাবুন। ভাবুন, কিছু উদাহরণ বলতে পারবেন পঞ্চমী দিয়ে? ঠিক আছে, আপনারা বাড়িতে অভ্যাস করবেন। এখন তাহলে ষষ্ঠী দিয়ে বলুন। ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি। রামের পুত্র লব, রামের পুত্র লব। ঠিক আছে, তাহলে রামের এখানে ষষ্ঠী হয়েছে, তো এর একটা বিশেষণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। যেটা হচ্ছে অর্থ থাকবে ক্রিয়ার অর্থ, সত্রী প্রত্যয়ের অর্থ হতে হবে। কি বিশেষণ হতে পারে বলুন, অথবা অন্য যে কোনো বলুন। রামের পুত্র লব এই বাক্য দিয়েই বলতে হবে এরকম নয়, আপনারা নিজেরাও ভেবে বলতে পারেন। বলুন, ষষ্ঠীর বিশেষণ হিসেবে বলুন কি হবে? স্যার বলবো একটা? বলুন। দান, মানে ঠিক অর্থটা মানে দানরত কর্ণের মাতা। ঠিক, তাহলে দদাতি, দদাতি এটার এক বচনের রূপ হচ্ছে দদাতি, বহু বচনে দদতি। তাহলে এটার কি রূপ হবে সত্রী প্রত্যয় করলে? মরুৎ শব্দের মতন। না, মরুৎ শব্দ কেন হবে? এখানে তো কর্ণের বিশেষণ হচ্ছে, তো পুংলিঙ্গে তো। আচ্ছা, কিন্তু দদাতিটা তো স্পেশাল রূপ, আর ঠিক তার ঠিক জন্য ঠিকই, কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র ক্লিবলিঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, শুধুমাত্র ক্লিবলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে আমরা মরুৎ শব্দের মতো, এই যে তৃতীয় গণের ধাতুদের ক্ষেত্রে, শুধুমাত্র ক্লিবলিঙ্গের ক্ষেত্রে সেটা ঠিক আছে, মরুৎ শব্দের মতো। হ্যাঁ স্যার, বুঝেছি। পুংলিঙ্গ হলে ধাবত শব্দের মতোই হবে। তাহলে এখানে কি হবে ষষ্ঠীতে? দদতঃ। ঠিক, ধাবত শব্দের ষষ্ঠীতে হয় ধাবতঃ, এখানে হবে দদতঃ। তাহলে দদতঃ কর্ণস্য কি বাক্য বলেছিলেন? মাতা কুন্তি। ঠিক, দদতঃ কর্ণস্য মাতা কুন্তি। ঠিক, একদম সঠিক। আর কেউ বলবেন ষষ্ঠী দিয়ে? সৌমিলি?
হ্যাঁ স্যার, জনকস্য চিন্তয়ন্তম, বলবো মানে স্যার বলতে চাইছিলাম যে জনকের চিন্তারত প্রজা अस्ति, तो जनकस्य চিন্তয়ন্তম প্রজা। না, এখানে ঠিক হচ্ছে না। এখানে যার ষষ্ঠী হচ্ছে, জনকস্য যদি ষষ্ঠী করছি, এখানে জনক শব্দের যদি ষষ্ঠী করছি, তাহলে বিশেষণটাও জনকেরই তো হতে হবে, তবেই তো ষষ্ঠী হবে সেখানে। প্রজার বিশেষণ হলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে চিন্তয়তঃ চিন্তয়তঃ জনকস্য, চিন্তয়তি থেকে ধাবতঃ যেরকম ষষ্ঠীতে রূপ হচ্ছে সেরকম চিন্তয়তঃ জনকস্য প্রজাঃ চিন্তয়ন্তি, বা চিন্তারত জনকের প্রজারা উদ্বিগ্ন, এরকম বলতে পারি। তাহলে চিন্তয়তঃ জনকস্য প্রজাঃ উদ্বিগ্নাঃ সন্তি। বোঝাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে যার ষষ্ঠী করব তারই বিশেষণ দিতে হবে, তবেই সেটাও ষষ্ঠী হবে। যেহেতু আমরা বিশেষণ করছি সেই জন্য বিশেষ্যকেও ষষ্ঠী হতে হবে, তবেই তার বিশেষণ ষষ্ঠী হবে। তাহলে জনকস্য এর বিশেষণ বললে তবেই। তাহলে চিন্তা কে করছে? জনক চিন্তা করছে, তো সেই রকম চিন্তারত জনক বলতে হবে, তবেই কিন্তু চিন্তায়তঃ এরকম আমরা সত্রিয়ান্ত পদ প্রয়োগ করতে পারবো। ঠিক। সপ্তমী কি হতে পারে? অধিকরণ। সপ্তমী হয় কখন? আধার বা অধিকরণ বোঝালে। তাহলে এখানে কোনো ব্যক্তি অথবা বস্তুকে আধার অধিকরণ করে তার হচ্ছে আমাদের সত্রিয়ান্ত পদ প্রয়োগ করতে হবে। কি হবে বলুন? একটা উদাহরণ চেষ্টা করুন। বলুন কি হবে? মায়ের মধ্যে স্নেহ আছে, তাহলে মাতৃ শব্দের একটু কঠিন রূপ হয়ে যায় মাতরি। মাতরি, সপ্তমীতে মাতরি। তো সেটা বাদ দিয়ে অন্য কোনো শব্দ বলতে পারেন। লতায়াম, লতায়াম স্নেহঃ अस्ति। ঠিক আছে, লতা একজন মহিলার নাম। অথবা সীতায়াম বলতে পারেন, সীতায়াম স্নেহঃ अस्ति, অথবা শোকঃ अस्ति, দুঃখম अस्ति। এবার সীতা, লতা ইত্যাদি শব্দের বিশেষণ হিসেবে আপনাকে সত্রিয়ান্ত ব্যবহার করতে হবে। তাহলে কি হতে পারে বলুন? কি রকম সীতা বা কি রকম লতার মধ্যে সুখ বা দুঃখ রয়েছে? কি হতে পারে বলুন, চেষ্টা করুন। স্যার ক্রন্দনরত হলে। ঠিক ঠিক। তাহলে কি হবে? ক্রন্দতি। ক্রন্দতি এটা হচ্ছে ক্রিয়াপদ, তার সত্রিয়ান্ত রূপ কি হবে? ক্রন্দন্তি। ঠিক, ক্রন্দন্তি। নদী শব্দের মতো হবে। তাহলে সপ্তমীতে কেমন রূপ হবে? নদ্যাম, ক্রন্দন্ত্যাম। তাই তো? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে ক্রন্দন্ত্যাম সীতায়াম দুঃখম अस्ति। ক্রন্দনরত সীতার মধ্যে দুঃখ আছে। ঠিক। এইরকম ভাবেই আপনারা আরো অনেক ব্যবহার করতে পারেন, অনেক প্রয়োগ করবেন, অনেক অভ্যাস করবেন, তাহলে বিষয়টা মনে থাকবে বেশি। সৌমিলি কি বলছেন? স্যার চলতি অশ্বে শিশুঃ বসতি হবে এটা? চলতি, তারপরে অশ্বে মানে ঘোড়াতে, আচ্ছা, চলতি অশ্বে শিশুঃ শিশুঃ বসতি। বসতি। ঠিক ঠিক, একদম সঠিক। এইরকমই প্রয়োগ হবে সপ্তমীতে, মানে আধার বা অধিকরণ হতে হবে। তাহলে শিশুটি ঘোড়াতে বসে আছে, তাহলে ঘোড়া হচ্ছে এখানে আধার বা অধিকরণ, আর ঘোড়াটি হচ্ছে চলছে, তাহলে সেখানে সত্রিয়ান্ত করে দিলাম। তাহলে চলতি আসবে। ঠিক, সঠিক।
তাহলে এরকম ভাবেই আপনারা আরো প্রয়োগ করবেন। আর এরপর তাহলে আমরা সানজ প্রত্যয় একটু দেখব, যেটুকু বুঝতে পারবেন বাকিটা আমরা পরের ক্লাসে আবার একটু অভ্যাস করে নেব, ভয়ের কিছু কারণ নেই। আপনারা বুঝতে না পারলে বারবার জিজ্ঞাসা করবেন, বলে দেব। এটি পড়ুন একজন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, আপনারা পড়ুন একজন যে কোনো। পড়ুন, একজন পড়তে শুরু করুন। হ্যাঁ অবশ্যই পড়ুন। সানাজ প্রত্যয়ঃ, যে ধাতুতে আত্মনেপদ প্রত্যয় যোগ হয় সে ধাতুর উত্তরে সানজ প্রত্যয় যোগ হয়। ধাতুর লট লকারে প্রথম পুরুষে একবচনে রূপ নিয়ে তার শেষে থেকে অতে আছে কিনা তা দেখতে হবে। যদি অতে থাকে তাহলে তার বহুবচনে রূপ নিয়ে শেষের অন্তেকে বাদ দিয়ে মান যোগ করতে হবে। যদি অতে না থাকে মান নয়, সেটা হচ্ছে মান। মান। আচ্ছা, মান যোগ করতে হবে হয়। যদি অতে না থাকে তাহলে বহুবচনে রূপ নিয়ে শেষে অন্তেকে বাদ দিয়ে আন আন আন। আচ্ছা, আন যোগ করতে হয়। যথা সেবাতে সেবামান, এটি সানজ প্রত্যয়ান্ত শব্দ। যথা কুরুতে কুরবাতে কুরবাতে, এটা হচ্ছে কুরবাণা। এই কুরবাণা শব্দটি হচ্ছে সানজ প্রত্যয়ান্ত রূপ। ঠিক, তাহলে এখানে আমরা সূত্রী প্রত্যয় যোগ করছিলাম যে সমস্ত পরস্ময় পদ ধাতু ছিল সেইগুলিতে, আর সানজ প্রত্যয় যোগ হবে শুধুমাত্র আত্মনি পদ ধাতু যেগুলি আছে সেইগুলিতে। ঠিক আছে, তাহলে এখানে দুটির মধ্যে পার্থক্য আছে। আর এখানে আমাদেরকে যেটা নিয়ম বলা হচ্ছে সেটা মনে রাখতে হবে যে অতে যদি থাকে, অতে আছে কিনা দেখতে হবে। অতে যদি থাকে তাহলে বহুবচনের যে শেষে অন্তে থাকে, আমাদের রূপ যেরকম পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি, এটা হচ্ছে পরস্ময় পদের রূপ, সেরকমই আত্মনি পদে হচ্ছে সেবতে, সেবেতে, সেবন্তে। তাহলে শেষে অন্তে থাকে সাধারণত, কোথাও কোথাও থাকে, সরি, এখানে যেটা অতে রয়েছে সেটা কোথাও কোথাও থাকে না এক বচনের রূপে। তো যেখানে অতে থাকে সেখানে কি করতে হবে না, শেষের যে বহুবচনের রূপ নিয়ে তাতে যে শেষে যে দন্ত নয়তয়ে একার আছে সেটা বাদ দিয়ে মানও যোগ করে দিতে হবে। যেরকম সেবাতে, এখানে শেষে বহুবচনের রূপ নিলে শেষে দন্ত নয়তয়ে একার পাওয়া যায়। সেবাতে এটা এক বচনের রূপ, আর বহুবচনের রূপ হচ্ছে সেবন্তে। তাহলে সেখানে দন্ত নয়তয়ে একার আছে, তো সেই জন্য সেখানে দন্ত নয়তয়ে একারটা বাদ দিয়ে আমাদেরকে মান যোগ করতে হবে। সেই জন্য রূপটা হয়ে যাবে সেব মান। রূপ বলতে এটা প্রাতিপদিক, এটা কোনো মানে বিভক্তি যোগ করে রূপ নয়, এটা হচ্ছে প্রাতিপদিক, সেব মান। তো এটি হচ্ছে সানজ প্রত্যয়ান্ত শব্দ হয়ে গেল। এইরকমই কুরুতে, কুরবাতে, কুরবাতে, মানে ক্রি ধাতু যেটা আমরা কড়া অর্থে ব্যবহার করি সেটারই একটা আধমনি পদেও ধাতু আছে।
আমরা যেটা পরস্ময় পদে আমরা পড়ছিলাম, এটা হচ্ছে আধুনিক পদেও একটা ধাতু আছে, সেটার রূপ হচ্ছে কুরুতে, কুরবাতে, কুরবতে, এরকম রূপ হয়। তো এই ক্ষেত্রে দেখুন শেষে বহুবচনের রূপটিতে দন্ত নয়ে তয়ে একার নেই, শুধুমাত্র তয়ে একারই আছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আনও যোগ করতে হবে, শেষের তয়ে একারটা বাদ দিয়ে আনও যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? কুরবান। এখানে যেহেতু আগে র ছিল সেই জন্য এখানে মূর্ধন্য ন হয়েছে, না হলে দন্ত নয় হতো, আন। ঠিক আছে, কুরবান। আম, যে আবার আমাদের যে সমস্ত আত্মনি পদের ধাতুগুলো হয়েছে, তো এখানে আমরা কর্মনিতে প্রয়োগ করলেও সেগুলি আত্মনি পদ হয়ে যায়। যেরকম পশ্যতি থেকে দৃশ্যতে করি আমরা, তাই না? দৃশ্যতে, সেখানে হয়ে যাবে দৃশ্যমান। ঠিক আছে, দৃশ্যতে সেটার বহু বচনে হয় দৃশ্যান্তে, দন্ত নয় তাই একার থাকে, সেই জন্য সেখানে মানও যোগ হবে, দৃশ্যমান। এটারও অর্থ একই, যেটা সত্রী অর্থে আমরা যেটা ব্যবহার করেছি, যেই অর্থে সানজ প্রত্যয়ও একই অর্থে ব্যবহার হয়। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটাই যে এটা হচ্ছে আত্মনিপদ ধাতুতেই যোগ হয়, আর ওটা পরস্ময় পদ ধাতুতে যোগ হয়। সত্রী প্রত্যয় পরস্ময় পদ ধাতুতে যোগ হবে, সানজ প্রত্যয় আত্মনিপদ ধাতুতে যোগ হবে। আর নিয়মেরও পার্থক্য আছে, সেখানে আমরা অন্তি দেখছিলাম, এখানে হচ্ছে দন্ত নয় তয়ে একার দেখতে হবে, সেখানে অতি দেখছিলাম, এখানে হচ্ছে আমাদের অতে দেখতে হবে। ঠিক আছে, এখানে মানও যোগ হবে, সেব মান, অথবা এখানে আনও যোগ হবে, কুরবান। যদি আমরা শৃণোতি এই রূপটি যদি নিই, শৃণোতি, শৃণোতি এটা পরস্ময় পদ, এটা হবে না, কিন্তু এটার কর্মণীতে কি রূপ হয় বলুন? শৃণোতি এটার কর্মণীতে কি রূপ হয়? জানা নেই? শ্রোয়াতে। শ্রুয়তে, 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 তাহলে সেটা আত্মনিপদ হয়ে যাচ্ছে। কর্মণীতে যেহেতু আত্মনিপদ হয়ে যায় সমস্ত ধাতু, তো সেখানে শ্রুয়াতে এক বচনে, বহু বচনে হবে শ্রুয়ান্তে, তাহলে সেখানেও কিন্তু রূপ হয়ে যাবে শ্রুয়মান। ঠিক, পরের নিয়মটি পড়ুন। যে পড়ুন। শব্দটি নিষ্পন্ন হয় সেটি অকারান্ত বিশেষণ, তাই তার তিন লিঙ্গে রূপ করতে পুংলিঙ্গে দেব শব্দের ন্যায়, নপুংসকলিঙ্গে ফল শব্দের ন্যায় এবং স্ত্রীলিঙ্গে আ যোগ করে লতা শব্দের ন্যায় রূপ হয়। তারপর সানজ প্রত্যয় দুরকম ভাবে হতে পারে, যথা কর্তরি সানজ এবং কর্মণি সানজ। নিম্নে কয়েকটি ধাতুর সানজ প্রত্যয়ান্ত রূপ প্রদর্শিত হলো। ঠিক, তাহলে এখানে দেখুন কি বলা হয়েছে, যে এই যে আমরা সানস প্রত্যয় যোগ করে যেই প্রাতিপদিকটি পাচ্ছি, সেটা হচ্ছে তিনটি লিঙ্গেই আমরা ব্যবহার করতে পারবো। যেরকম সত্যি প্রত্যয়কেও আমরা তিন লিঙ্গে ব্যবহার করছিলাম, সেরকমই সানস প্রত্যয়ও হচ্ছে তিনটি লিঙ্গে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু কোনো অব্যয় নয়। তো এখানে রূপগুলি কেমন হবে না, হচ্ছে পুংলিঙ্গে রাম শব্দের মতো, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, আর নপুংসক লিঙ্গে আমাদের ফল শব্দের মতো। ঠিক আছে, সহজ যে সমস্ত আমরা অকারান্ত যেগুলো পড়েছি, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, আর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো তাহলে সে বাতে এখানে এটার ক্ষেত্রে আমরা নিয়মটা দেখলাম, তো নিয়মটি আর একবার ব্যাখ্যা করতে কি পারবেন? সে পথে এই অংশে এই যে এখানে উদাহরণ দেওয়া রয়েছে, এখানে একবার ব্যাখ্যা করতে হবে কি নিয়ম বলা হয়েছে সেটা। অঙ্কনা।
হ্যাঁ, সেওয়াতে আত্মনেপদ ধাতু এর শেষে অতে আছে, তাই জন্য বহুবচনের যে সে ওয়ান্তে রূপ হয় সেখানে অন্তে টা বাদ দিয়ে তার জায়গায় মানও যোগ করতে হবে। অন্তে অন্তে নয়, ওটা দন্ত নয় তাই একার। তাই একার, হ্যাঁ, ওইটা বাদ দিয়ে তার জায়গায় মানও যোগ করতে হবে, তো সেও থাকবে, তার সাথে মানও যোগ হয়, সেবা মানও হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে কর্তরিতে প্রয়োগ, কর্তরি সানচ, মানে কর্তার, এটা হচ্ছে বিশেষণ হবে। ঠিক আছে, কর্তার বিশেষণ হবে। তারপর এই পরের উদাহরণটি অন্য একজন বলুন, ব্যাখ্যা করুন পরের উদাহরণটি। পরের উদাহরণটি নয়, আপনি আসুন দত্তে। দত্তে কে বলবেন? দত্তে, দত্তে কে ব্যাখ্যা করবেন? দীপান্বিতা ম্যাম বলবেন? স্যার এখানে তো দদয়ান হচ্ছে দেখতে পাচ্ছি, স্যার বাক্য বলতে হবে? না, নিয়মটি বলুন, এখানে নিয়মটি আচ্ছা, কিভাবে খাটছে। এক্ষেত্রে দত্তে যেটি লট লকারের প্রথম পুরুষের একবচনে যেটি থাকছে সেখানে সেখান থেকে বহু বচন যেটা নেওয়া হচ্ছে দদন্তে, এবার দন্তন্বয় তয়ে একারটা বাদ চলে যাচ্ছে, ওটা বাদ গিয়ে ওইখানে আগে এখানে এখানে দেখুন দদাতে রূপ আছে, হ্যাঁ দদাতে রূপ আছে, তাই না? এটা হ্যাঁ দদাতে রূপ দেওয়া আছে, তারপরে হচ্ছে দদতে। দদতে এটা হচ্ছে বহু বচন, এখানে কিন্তু দন্ত ন ত নেই, দন্ত ন নেই, শুধুমাত্র তয়ে একার আছে। হ্যাঁ তাহলে নিয়মটি বলুন, একবার ব্যাখ্যা করুন। এক্ষেত্রে স্যার ওই মানে যেটা হচ্ছে ওই দদ থেকে গিয়ে তারপর মানে শেষের যে তয়ে একারটা ওইটা বাদ চলে যাচ্ছে স্যার, ওর সঙ্গে আন যোগ হচ্ছে, ঠিক, আন বলবেন না, আ না বলবেন, ঠিক আছে? আনও যোগ হচ্ছে। ঠিক, এখানে মা না কেন হলো না? এটা স্যার ওই যেহেতু একটা আগের দিন গণের ব্যাপার বলেছিলেন, তৃতীয় গণ মানে যেহেতু দ্বিত্ব হচ্ছে এই জন্য কি আলাদা হচ্ছে, শব্দ দ্বিত্ব হচ্ছে বলে। হলো, এখানে মানও হলো, এখানে নিয়ম কি? এখানে নিয়মটি বলা হয়েছিল যে বহু বচনে যদি দন্ত নয়ে তয়ে একার থাকে, তাই না? তাহলে সেই অংশটা বাদ দিয়ে মানও হচ্ছে কখন? নিয়মটি আরেকবার কে ব্যাখ্যা করে ভালোভাবে বোঝা যাচ্ছে? অঙ্কনা অথবা সৌমিলি? স্যার বলবো? হ্যাঁ, হ্যাঁ, মানর নিয়মটা দুটি নিয়মই, আরেকবার পুরোটা। যখন যখন প্রথম পুরুষের এক বচনেতে রূপটা হচ্ছে অতে রয়েছে, তখন শেষে যে দন্তের নয়টা একার থাকে বহু বচনের রূপে, সেইটা বাদ দিয়ে তার জায়গায় মানও যোগ হয়। যেহেতু সেবাতে আছে সেজন্য সেবান্তে ঠিক সেবা মানও হয়ে যায়। ঠিক আর ঠিক। যদি
প্রথম পুরুষের একবচনেতে লট লকারে যদি অতে না থাকে, যেমন এখানে দাঁতে আছে, না দত্তে আছে, আহ, ঠিক দত্তে আছে, তো এখানে অতে নেই, সেই কারণে শেষে যে এখানে তো নয়তয়কারও নেই, কিন্তু নয়তয়কার থাকলে বা না থাকলে তখন সেই পার্টটা বাদ দিয়ে আনও যোগ হয়, সেই জন্য দদ যুক্ত আন হয়েছে, দদান হয়ে যাবে, দদান। ঠিক 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 দাদান, এরকম রূপটা হবে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এক বচনে দেখতে হবে অতে আছে কি নেই, তাই তো? এটা হচ্ছে প্রথম কাজ। অতে যদি থাকে তাহলে হচ্ছে মানও যোগ হবে। কোথায় মানও যোগ হবে? না বহু বচনের রূপে গিয়ে দন্ত নয়তয়ে একার বা যেটা আছে শেষের অংশটি বাদ দিয়ে আমাদের মানও যোগ করতে হবে। যেরকম সেবতে এখানে অতে আছে, সেবন্তে বহু বচনের রূপ, সেখান থেকে দন্ত নয়তয়ে একার বাদ দিয়ে মানও যোগ হয়ে গেল। আর দত্তে এখানে অতে নেই এক বচনের রূপে, দত্তে এখানে এক বচনের রূপে আমরা অতে পাচ্ছি না, সেই জন্য এক্ষেত্রে কি হবে? আনও যোগ হবে শেষে বহু বচনের, যেটা দদতে রূপ হয়েছে শেষের তয়ে একার বাদ দিয়ে সেখানে আনও যোগ হয়েছে, দদান, এরকম রূপটি হবে। বোঝা গেছে এখন দীপান্বিতা ম্যাম? হ্যাঁ স্যার। ঠিক এইরকম ভাবেই সব ক্ষেত্রেই দেখতে হবে যে এক বচনে যদি অতে থাকে তাহলে মানও যোগ হবে, আর যদি অতে না থাকে তাহলে আনও যোগ হবে। তো দত্তে এখানে আনও যোগ হয়েছে, দদান, আর সেবতে অথবা স্থিয়তে এগুলিতে হচ্ছে মানও যোগ হয়েছে, কারণ সেগুলিতে অতে আছে। এদের অর্থ হচ্ছে একই, সত্রী প্রত্যয়ে যা অর্থ সানজ প্রত্যয়েরও একই অর্থ, কিন্তু এটা একটা কর্মে হচ্ছে ব্যবহার হয়, কর্তাতেও ব্যবহার হয়, কর্মেও ব্যবহার হয়। আর সত্রী প্রত্যয় শুধুমাত্র কর্তাতেই ব্যবহার হয়, কর্তা অর্থে। এটার উদাহরণ আমরা দু চারটে দেখব, তাহলে আরো বিষয়টা সহজ হবে। তাহলে বলুন কি উদাহরণ হতে পারে? একই রকম অর্থ বলেছি, তাহলে বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। কি হতে পারে বলুন, কেউ বলবেন, চেষ্টা করবেন। প্রথমা প্রথমা দিয়ে আগে বলুন। স্যার একটা উদাহরণ বলে দিলে ভালো হতো। স্যার আমি একজন সেবারত ডাক্তারকে দেখছি, এরকম হবে? ঠিক হবে, আমি একজন সেবারত ডাক্তারকে দেখছি, কিন্তু এখানে সেবারত ডাক্তার দ্বিতীয়াতে হয়ে যাচ্ছে, তাই না? আমি দেখছি, তাহলে এখানে সেবারত ডাক্তার কিন্তু দ্বিতীয়াতে হয়ে গেল। আমি চাইছি প্রথমা থেকে শুরু করতে। প্রথমাতে আগে বলুন, প্রথমাতে আগে বলুন। কি হবে প্রথমাতে? প্রথমাতে আমরা সত্রী প্রত্যয় করে যেরকম করেছিলাম সেরকম ভাবেই হবে। সেবমানা অথবা সেবমানः বৈদ্যः अस्ति, অথবা আমরা উল্টিয়েও লিখতে পারি যে বৈদ্যः সেবমানः अस्ति, মানে বৈদ্য এখন সেবারত আছেন, ডাক্তার এখন সেবারত আছেন। বৈদ্যः সেবমানः
अस्ति। বোঝা গেছে? এবার বলুন এইরকমই অন্য কোনো বাক্য বলুন। কর্ণ ইন্দ্রকে বলুন। দান করছেন, দানরত আছেন। ঠিক, তাহলে কি হবে বলুন? দানরত এক্ষুনি আমরা পড়লাম, দদান হবে, দদান রূপ হবে, তাই তো? হ্যাঁ, তাহলে পুরো বাক্যটি কি হবে? কর্ণঃ ইন্দ্রম হুম, দদানः अस्ति। কর্ণঃ ইন্দ্রকে কি দিচ্ছে? ঠিক আছে, ইন্দ্রকে ইন্দ্র, কবচ। হ্যাঁ, ঠিক আছে, এইটুকুই থাক। কিন্তু ইন্দ্রম কি করে হবে? ইন্দ্রায় হবে, তাই না? ইন্দ্রায়। হ্যাঁ, ইন্দ্রায়। তাহলে কর্ণঃ ইন্দ্রায় দদানः, দদানः अस्ति। ঠিক, কর্ণ ইন্দ্রকে দানরত রয়েছেন। তারপর আর কি উদাহরণ হবে? স্যার এটা যদি হয় সীতা হুম, খুশিরত মানে প্রিণান্তি যেটা ছিল খুশিরত হরিণটিকে দেখছে, না প্রিণান্তিকে যদি না, আমরা যেটা এখন যেই ধাতুগুলি দেখলাম না, উদাহরণে যেই ধাতুগুলি আমরা অভ্যাস করলাম, সেই ধাতুগুলি দিয়ে বললে ভালো হয়। কারণ সত্রী প্রত্যয় হচ্ছে আত্মনি পদেই হয়, তাই না? সরি, সানুজ প্রত্যয়। হ্যাঁ সানুজ স্যার প্রত্যয়। হুম, মানে ওই প্রিণান্তিটাকে ওটাকে যদি সানুজ প্রত্যয় করি তাহলে কিভাবে করবো? প্রিনাতি এটা তো পরস্ময় পদ ধাতু, সেই জন্য এখানে কিন্তু সানুজ হবে না। পশ্যতি এটাও হচ্ছে পরস্ময় পদ ধাতু, সেই জন্য সানুজ হবে না। ঠিক আছে, আত্মনি পদ ধাতু কি কি আছে? আত্মনি পদ ধাতু কি কি আছে? লভতে আছে, লভতে। লভতে মানে লাভ করা, প্রাপ্ত করা। তাহলে এটা দিয়ে একটা বলুন কি হতে পারে? লভতে দিয়ে কি হবে বলুন? লাভ করা বা প্রাপ্ত করা, এরকম অর্থ। লভতে, এটার যদি আমি সানজ প্রত্যয় করি তাহলে রূপ কেমন হবে? রূপ কেমন হবে? সানজ প্রত্যয়ের রূপ কেমন হবে? লভমান, মান নয়, মান। লভমান। লভমান, এটা প্রাতিপদিক হয়ে গেল। এবার যে কোনো লিঙ্গে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে লভমান হয়ে গেল। তাহলে লভমান মানে সে লাভ করছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস আছে, মানে এখনই লাভ করছে, এখনো লাভ করছে, পাচ্ছে, এরকম অর্থ। তাহলে এটা বাক্যে প্রয়োগ করলে কেমন হবে? বাক্যে প্রয়োগ করলে কেমন হবে? রামঃ লভমান অর্থম। রামঃ অর্থম লভমানঃ अस्ति। আমরা যেটা পড়েছিলাম সত্রী প্রত্যয়ের সময়, যে একটা অস্তি অথবা বিদ্যাতে এরকম বসাতে হবে, সেরকম সনচের ক্ষেত্রেও একই রকম। ঠিক আছে, রামঃ অর্থম লভমানঃ अस्ति। শুধুমাত্র যখন প্রথমাতে ব্যবহার করব তখনই এই অস্তি ইত্যাদি ক্রিয়াপদগুলি বসাতে হবে। অন্য বিভক্তিতে ব্যবহার করলে এগুলি আর লাগবে না, তখন অন্য একটি ক্রিয়াপদ চলে আসবে অটোমেটিক্যালি। আর কেউ বলবেন এ ধাতে বলে একটা আছে, এ ধাতে, এটার অর্থ হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি হওয়া, বেড়ে ওঠা। আর একটা আছে এতি, সরি এটা তো হবে না,
এটা পরস্ময় পদ হয়ে যাচ্ছে। তাহলে এ ধাতে, এটা দিয়ে বলুন আগে। বর্ধাতেও তো হয় একই অর্থে। ঠিক ঠিক, বর্ধাতেও হবে, বর্ধাতে। বলুন এগুলি দিয়ে বাক্য বলুন। বর্ধমানঃ হবে, বর্ধমানা হবে, বর্ধমানম হবে। বলুন, বাক্য বলুন, বেশি সময় নেই, তাড়াতাড়ি বলুন। बालकः বলতে वर्धमानः अस्ति। বালকः বর্ধমানः अस्ति। ঠিক। ঠিক, এবার দেখুন এটার আরেকটা প্রয়োগ আছে, যেটা হচ্ছে কর্মনীতে। এটা তো আমরা কর্তাতে করলাম, তো এবার হচ্ছে কর্মনীতে। কর্মনীতেও এর প্রয়োগ হয়। তাহলে কর্মনীতে দেখুন যত আপনাদের পরস্ময় পদ ধাতু আছে সেগুলি দিয়েও আপনারা করতে পারবেন, শুধুমাত্র কর্মনীতে রূপ করে নিতে হবে। তাহলে পশ্যতি, এটার কর্মণীর রূপ কি হয়? কর্মনীতে কি রূপ হয় বলুন? ক্রিয়াপদটি কেমন হয়? দৃশ্যতে। মনে পড়ছে? বলতে হবে কিছু, মনে পড়ছে কিনা, জানতেন কিনা এটা? হ্যাঁ 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 স্যার। স্যার পড়ানো হয়েছে। ঠিক ঠিক, সেই রকমই অন্যান্য ধাতুর ক্ষেত্রেও পঠতি যদি বলি তাহলে কি রূপ হবে বলুন? পঠতি, এটার কর্মনীতি কি? পাঠিয়াতে। পঠ্যাতে। ঠিক ঠিক, পঠ্যাতে। তারপরে অন্য অন্য আর কি আছে? পরস্ময় পদ যে কোনো ধাতু বলুন। লিখতি, কি হবে? লিখ্যাতে। লিখ্যাতে। ঠিক। তো এইগুলির ব্যবহার কেমন হবে বলুন? এগুলির ব্যবহার হচ্ছে কর্মের বিশেষণ হিসেবে হবে। এতক্ষণ আমরা কর্তার বিশেষণ হিসেবে করছিলাম, তো এখন এবার আমরা যেই শত্রী প্রত্যয় ব্যবহার করব এই যে পরস্ময় পদ ধাতুগুলিকে কর্মনীতে করে, সেগুলি হচ্ছে কর্মের বিশেষণ হবে। যেমন এখানে দৃশ্যতে যদি বলি তাহলে রামঃ বৃক্ষম বৃক্ষম দৃশ্যতে, এরকম কিন্তু প্রয়োগ হবে না, এটা ভুল প্রয়োগ। রামঃ বৃক্ষম দৃশ্যতে, এটা ভুল প্রয়োগ। এটাকে কর্মনীতে প্রয়োগ করতে হয়। কেমন হবে কর্মনীতে প্রয়োগ বলুন? वृक्षः रामेण दृश्यते। ঠিক ঠিক, তাহলে রামেণ বৃক্ষः দৃশ্যতে। এবার এটাকেই আমরা শত্রী প্রত্যয় যদি করে দিই, এই সরি সানুজ প্রত্যয় যদি করে দিই তাহলে হয়ে যাবে দৃশ্যমানঃ। রামেণ বৃক্ষः দৃশ্যমানঃ अस्ति। রামের দ্বারা বৃক্ষ দেখা হচ্ছে। বোঝা গেছে কর্মনীতি কিভাবে করব? হ্যাঁ এটা স্যার। দেখুন, এটা দেখুন দৃশ্যমানঃ, এটা কিন্তু রামের বিশেষণ হয়নি, মানে কর্তার বিশেষণ কিন্তু হয়নি। দৃশ্যমানঃ এটা বৃক্ষের বিশেষণ হয়েছে, মানে কর্মের বিশেষণ হচ্ছে এখানে। রাম বৃক্ষকে দেখছে, এটা হচ্ছে বৃক্ষ, এখানে কর্ম ছিল, তো তারই হচ্ছে এখানে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে দৃশ্যমানঃ। এইরকমই পশ্চাতে এখানেও একই রকম হবে, পঠ্যমানম রামেণ পঠ্যমানম গ্রন্থম। কি হতে পারে? রামের দ্বারা পঠ্যমান
এটা প্রথমাতে করলে তো হয়েই যাচ্ছিল, পঠ্যমানः গ্রন্থः अस्ति, কিন্তু আমি যদি দ্বিতীয়াতে করি তাহলে কি হবে বলুন? রামের দ্বারা পড়া হচ্ছে গ্রন্থটিকে আমি নিয়ে যাচ্ছি। না, নিয়ে যাচ্ছি বললে তো হবে না, কারণ সে এখনো পড়ছে বইটি। আমি ধরে আছি, এরকম বলতে পারি তো? অথবা অন্য কিছু বলুন যেটা আরো সহজ হবে বা অর্থগতভাবে আরো ভালো হবে। কি হতে পারে বলুন দ্বিতীয়া দিয়ে যদি করি? লিখছে, হ্যাঁ এটা ভালো হবে। দেখুন, রামেণ লিখ্যমানম কবিতাম করি, লিখ্যমানাম কবিতাম অহম পঠামি। কি অর্থ হলো তাহলে? অর্থ কি হলো? রামের লেখা কবিতাটি আমি পড়ছি, আমি পড়বো। না, পঠামি মানে পড়ছি। তাহলে রামেণ লিখ্যমানাম কবিতাম মানে রাম যেটি লিখছে, এখন যেটা লিখছে বর্তমানে, সানুজ প্রত্যয় কি বলা হয়েছে? শত্রী প্রত্যয়ের মতোই, যেটা কন্টিনিউয়াস বোঝাবে, বর্তমান কালে কন্টিনিউয়াস বোঝাবে। তাহলে লেখা হচ্ছে, যে কবিতাটি এখন রামের দ্বারা লেখা হচ্ছে সেটি আমি পড়ছি। কবিতা লেখাও চলছে, আমিও পড়ছি, এরকম অর্থ। তাহলে রামেণ লিখ্যমানাম কবিতাম আহম পঠামি। এরকম ভাবে আপনারা আরো অন্যান্য পরস্ময় পদ যেগুলি আছে সেগুলি আপনারা কর্মে প্রয়োগ করতে পারেন। কর্মণি রূপ করে নিতে হবে, তারপরে সব জায়গাতেই মানও যোগ হবে। যেহেতু কর্মণিতে সব জায়গাতেই দেখুন তে অতে চলে আসবে, লিখ্যাতে, পঠ্যাতে, খাদ্যাতে, চিন্ত্যাতে, সব জায়গাতেই অতে আছে। সেই জন্য কর্মণিতে প্রয়োগ করলে সবসময় মানই হবে, আনও কখনো হবে না, কারণ কর্মণির রূপ করলে সেগুলি সবসময় অতে থাকেই। কিন্তু যেগুলি আধমনিপদ ধাতু, আধমনিপদ ধাতু বলতে যেগুলি আমাকে কর্ম করতে হচ্ছে না আগে থেকেই, তারা স্বভাবত ভাবেই যারা আধমনিপদ, সেই সমস্ত ধাতুর ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আনও হবে, কিছু কিছু ক্ষেত্রে মানও হবে। আর সেগুলি হচ্ছে সবসময় কর্তার বিশেষণ হবে। এইখানে যেরকম গ্রন্থের বিশেষণ করলাম, মানে কর্মের বিশেষণ করলাম, সেখানে কিন্তু এরকম হবে না। আধমনিপদ ধাতু হলে সেটা কিন্তু সবসময় কর্তার বিশেষণ হবে। আর যদি আমরা পরস্ময় পদ ধাতুকে কর্মণিতে করে তারপরে যদি ব্যবহার করি সানস প্রত্যয়, তাহলে সেটা হবে কর্মের বিশেষণ। কি স্পষ্ট বোঝা যাচ্ছে তো, নাকি খুব কঠিন মনে হচ্ছে? বলুন। খুব কঠিন নাকি বোঝা যাচ্ছে? না না স্যার, স্যার, বোঝা যাচ্ছে। ঠিক, আরো অভ্যাস করলে আরো বিষয় সহজ হয়ে যাবে। নিজেদেরকে একদিন বসতে হবে এবং সারাদিন বসে বাক্য রচনা করতে হবে। কি যেমন পড়ানো হয়েছে সেই হিসেবে একটু মাথা খাটিয়ে নিজেকে বসে 20-25টা মতো বাক্য নিজেকে লিখতে হবে, তাহলে বিষয়টা মনে থাকবে। আর আপনারা এমনি নিজেরা গল্প লিখতে থাকুন, নিজের ছোট ছোট গল্প লিখুন, সারাদিন কি করছেন, অথবা লিখতে না পারলে ভাবুন, নিজেরা চিন্তা করুন যেটা সংস্কৃতে বললে কি হতো, আমি যে এখন এই কাজটা করছি এই কাজটা সংস্কৃতে বললে কি হতো, বা যেটা দেখছেন সেটাকে বর্ণনা করুন, নিজের মনে মনে বর্ণনা করুন সংস্কৃতে, তাহলেই দেখুন হবে। আর এই সমস্ত নিয়ম যেগুলি শেখাচ্ছি, এইগুলি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার সংস্কৃত আরো মানে সম্পৃক্ত হবে, আরো সমৃদ্ধ হবে। আর না হলে শুধুমাত্র বিভক্তি ব্যবহার করুন, এত যদি প্রত্যয় যদি পারছেন না ব্যবহার করতে, কিন্তু যাই হোক না কেন অভ্যাস করুন, যেটুকু পারছেন অভ্যাস করতে হবে।
আর ভর্তি যখন হয়েছেন কমপ্লিট করবেন। এত দিন দিন আপনাদের সংখ্যা কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আপনারা ভর্তি হয়েছেন শেখার জন্য, আমরা শেখাচ্ছি, তবুও আপনারা কেন অনুপস্থিত থাকছেন সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আপনারা জয়জন শিখতে চাইবেন ততজন কি পড়ানো হবে, কমপ্লিট করুন এটাই আশা। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন অবশ্যই। আজকে কোনো প্রশ্ন আছে? আজকে আর নতুন কিছু পড়াবো না, যদি কিছু উদাহরণ বলতে চান বলতে পারেন এটার বিষয়ে। সানজ প্রত্যয় তাহলে বোঝা গেছে, একই অর্থ। ঠিক ঠিক, একই অর্থ, যেমন সত্যি প্রত্যয় সেরকমই সানজ প্রত্যয়, একই অর্থে ব্যবহার হয়। কন্টিনিউয়াস বোঝাতে, ক্রিয়া যেটা চলছে সেটা যে কোনো কালেই বোঝাই না কেন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস বোঝানোর জন্য হচ্ছে। আর আমরা যে কোনো বিভক্তিতে ব্যবহার করতে পারবো, যেরকম সত্যি প্রত্যয়কে আমরা অন্যান্য বিভক্তিতে ব্যবহার করে দেখলাম, সেরকমই সানস প্রত্যয়কেও আমরা পারবো। আর সানস প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ যেটা, এটা একটা কর্মণিতেও একটা রূপ হয়। কর্মণিতে বলতে কর্মের বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়। সত্যি প্রত্যয় যেরকম আমরা শুধুমাত্র কর্তার বিশেষণ দেখছিলাম, এখানে কিন্তু সেরকম নয়, এখানে আমরা কর্মের বিশেষণ হিসেবেও ব্যবহার করতে পারবো, সেটা কর্মণি বাক্যে হবে। কোনো সংশয় জিজ্ঞাসা থাকলে বলুন, আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে এসছে, সময়ও শেষ। জিজ্ঞাসা থাকলে বলুন। আপনারা 10টি করে বাক্য লিখে পাঠাবেন। আবার আমি তো কাজ তো দিবই আপনাদের, যতই অসুবিধা হোক না কেন আমি অবশ্যই অভ্যাসের জন্য কাজ দেব, আপনারা লিখে পাঠাবেন। 10টি করে বলতে সত্যি প্রত্যয় যেটা অন্যান্য বিভক্তিতে যেটা করলাম সেটা 10টি করবেন। আর আজকে যেটা আমরা নতুন করলাম সানজ, সেটা আপনারা যে কোনো বিভক্তিতে করতে পারেন। প্রথমাতে করতে চাইলে শুধু প্রথমা দিয়েও করতে পারেন, অথবা অন্যান্য বিভক্তি দিয়েও করতে পারেন। কিন্তু সত্যি প্রত্যয় যেটা, সেটা আপনারা প্রথমা বাদ দিয়ে অন্যান্য বিভক্তিতেই করবেন। তাহলে সত্যি প্রত্যয়ের 10টি এবং সানস প্রত্যয়ের 10টি, মোট 20টি করবেন। সঞ্জয় বাবু কি বলছেন? হ্যাঁ স্যার, স্যার বলছিলাম ওই কর্মণি প্রত্যয় যখন করবো স্যার, এটা কি শুধু তৃতীয়াতে বিভক্তিতে হবে? শুধু তৃতীয় বিভক্তির ক্ষেত্রে হবে কর্মণি? আর একবার বলুন, কি বললেন? আমরা স্যার সানস প্রত্যয়ে যেটা কর্মণি করেছি, সেটা কি শুধু তৃতীয়া বিভক্তিতে হবে? না, ওইরকম নয়, তৃতীয়া বিভক্তিতে নয়। যেটা আমরা কর্মণি যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে কর্মের বিশেষণ হিসেবে ব্যবহার হবে, যে কোনো বিভক্তিতেই হতে পারে। যেরকম আমরা সত্যি প্রত্যয় একটু আগে দেখলাম যে কোনো বিভক্তিতেই আমরা ব্যবহার করতে পারছি, কিন্তু সেটা হচ্ছে কর্তার বিশেষণই হচ্ছে। আমরা যেরকম বলছিলাম যে হাসছে তাকে আমি দেখছি, তাই তো? তাহলে হসন্তম বালকম পশ্যামি যেটা আমরা ব্যবহার করলাম, তাহলে হসন্তম বালকম, এখানে বালকটি হাসছে, তাহলে হাসা ক্রিয়ার প্রতি বালকটি কর্তায়, কিন্তু আমি যে দেখছি তার প্রতি সে কর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু বিশেষণ কিন্তু কর্তারই হচ্ছে, বালকের বিশেষণ হয়েছে। বালক হাসছে, তাহলে হসন্তম সেখানে দ্বিতীয়া হলেও সেটা কিন্তু মূল বাক্যের সেটা কর্ম। কিন্তু যদি আমরা গৌণ বাক্য হিসেবে নিই, যে বালকটি হাসছে এটুকুই যদি আমরা বাক্য নিই, সেখানে কিন্তু বালকের বিশেষণ যেটা হচ্ছে সেটা কিন্তু বালক কিন্তু সেখানে কর্তা। সেই রকম ভাবেই এখানেও সানজ প্রত্যয়েও আমরা যেটা বিশেষণ ব্যবহার করছি, কর্মের বিশেষণ হবে
আবার কর্তার বিশেষণও হবে সানজ প্রত্যয়, কিন্তু সেটা যে কোনো বিভক্তিতে হতে পারে। একই রকম ভাবে শত্রু প্রত্যয় যেরকম দেখলাম সেরকম। আপনাদের বুঝতে অসুবিধা হলে আর একবার ক্লাসটি শুনবেন, তাহলে হয়তো স্পষ্ট হবে। ঠিক আছে, পুরো ক্লাস আমি আবার দ্বিতীয়বার বলতে পারবো না, সেই জন্য আপনারা দ্বিতীয়বার শুনে নিতে পারেন। তারপর যদি কোনো ডাউট হয় তারপরে আবার জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন ছোটখাটো। তাহলে আপাতত বোঝা গেছে সকলের? সমিলি, অঙ্কনা দত্ত, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি আজকের ক্লাস। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বা প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ। আপনারা কন্টিনিউ করুন, কেউ মিস করবেন না ক্লাস। বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করবেন পরের ক্লাসে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, শুভরাত্রি স্যার। ধন্যবাদ।